দেখেন প্রথমত আমরা যদি শুরু করি, আমাদের যে প্রথম যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, দ্য ডিরেক্ট স্পিচ ইজ। তাহলে এখানে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট অর্থাৎ ইনডিরেক্ট দেওয়া আছে, আমাকে ডিরেক্ট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ তাহলে কি দেওয়া আছে, ইনডিরেক্ট দেওয়া আছে, আমাকে ডিরেক্ট করতে হবে, মানে হচ্ছে উল্টাটা আমরা সচরাচর যেভাবে করি, অর্থাৎ কমা ইনভার্টেড কমা থাকলে সেখানে আমরা ইনভার্টেড কমা কমা তুলে দিয়ে আমরা যে আনসারটা করতাম সেটাই দেওয়া আছে। তাহলে দেখেন হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে এই বাক্যটা করতে গেলে আমাদের চারটা অপশন আছে। একটা হচ্ছে হি সেড আই উইল ডু দ্য ওয়ার্ক, আর একটা হচ্ছে হি সেড দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, আর একটা হচ্ছে সি নাম্বার অপশন হচ্ছে হি সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডি নাম্বার হচ্ছে হি সেড হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে একের আনসার কি হবে সেটা আপনারা একটু করে বলেন, যা একের আনসার আপনারা কত, মানে আপনাদের কি কত মনে হচ্ছে একের আনসার? ঠিক আছে, তাহলে বিনতি ঘোষ বলছেন যে একের আনসার ডি, আর জান্নাতুল নাইম বলছেন একের আনসার ডি। আচ্ছা, তাহলে যেহেতু একের আনসার ডি, সবাই বলতেছেন, বিনতা রহমানা বলতেছেন একের আনসার ডি, তাহলে যেহেতু আপনারা সবাই বলতেছেন একের আনসার ডি, তাহলে একের আনসার ডি হবে, অন্য কিছু হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, দেখেন তাহলে এখানে আনসার হচ্ছে ডি। এখন আমরা দেখি হচ্ছে কেন আনসার ডি হইলো, সেটা হচ্ছে খেয়াল করেন, হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা যদি এখন যদি রুলস গুলো একটু যদি খেয়াল করি, তাহলে আমরা প্রথমত দেখছিলাম হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে আমরা প্রথমত দেখছিলাম হচ্ছে কিছু রুলস আমরা দেখে আসছিলাম। সেই রুলস গুলো হচ্ছে কি, যে আমাদের সেন্টার অর্থাৎ প্রথম হচ্ছে আমাদের পার্সন চেঞ্জ, তারপর হচ্ছে টেন্সের চেঞ্জ, তারপর হচ্ছে মডাল ভার্বের চেঞ্জ, তারপর হচ্ছে আপনার আমরা যেগুলো করছিলাম সেটা হচ্ছে পাংচুয়েশনের চেঞ্জ। ঠিক আছে, তারপর হচ্ছে কিছু টাইম রিলেটেড ওয়ার্ড চেঞ্জ। এভাবে আমরা পাঁচটা নিয়ম আমরা দেখছিলাম চেঞ্জ করার নিয়ম, ক্লাস যখন আমরা করছিলাম। তখন সেখানে আমরা যদি দেখি যে প্রথমত হচ্ছে যেমন ধরেন হি সেড দ্যাট, যেহেতু হি সেড দ্যাট আছে কোনো অবজেক্ট নাই আর অপশনে কোনো অবজেক্ট নেই, আমাদের টেনশন নাই। তাহলে হচ্ছে দ্যাট, এখন এই দ্যাটটা আমরা কখন বসাই, কখন কখন বসাই আমরা মনে আছে, আমরা দ্যাট বসাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, দ্যাট বসাই হচ্ছে আপনার অপটেটিভ সেন্টেন্সে ল্যাট দিয়ে হইলে, আর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বলতেছি ইম্পারেটিভে ল্যাট দিয়ে হইলে, আর অপটেটিভে আর হচ্ছে এক্সক্লামেটরিতে। এই চারটা জায়গায় আমরা সাধারণত দ্যাট বসাই। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ হলে ইম্পারেটিভের ক্ষেত্রে ল্যাট দিয়ে শুরু হলে, তারপর হচ্ছে অপটেটিভ হলে, আর হচ্ছে এক্সক্লেমেটরি হলে, এই চারটা জায়গায় শুধুমাত্র আমরা দ্যাট বসাই কানেক্টর হিসেবে। এখন আমরা কখন বাক্যটাকে আমরা হ্যাড ডান অর্থাৎ কখন আমরা বাক্যটাকে পাস্ট পারফেক্ট করি, তাহলে আমরা যদি দেখি, দাঁড়ান আমি একটু রুলসটা আপনাদেরকে দেখাই, তারপর আমি বলি রুলসটা বের করতে করতে। আমরা সাধারণত দুটো ক্ষেত্রে আমরা সাধারণত ভার্বের অর্থাৎ পাস্ট পারফেক্ট করি। একটা হচ্ছে আপনাদের যেটা, সেটা গেল কই, সেটিটা দেখি দাদা প্রিন্ট হয় শীতটা নাই, আমিও খুঁজে পাচ্ছি না। মানে পিডিএফ দাদা হয় নাই, এক জ্বালা। শীতটা আমিও খুঁজে পাচ্ছি না। আচ্ছা থাকুক, আমি এখান থেকে দেখাই। দেখেন, আমরা যদি একটু যদি দেখে আসি, আপনাদেরকে যদি দেখাই, আহ হুম খেয়াল করেন, আমরা এই যে দেখছিলাম হচ্ছে আমরা ডিরেক্ট স্পিচে সাধারণত পরিবর্তন করবো হচ্ছে ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে আমরা 6 ধরনের পরিবর্তন করব। পার্সন চেঞ্জ, টেন্স চেঞ্জ, মডাল ভার্বের চেঞ্জ, পাংচুয়েশন পরিবর্তন, টাইম রিলেটেড ওয়ার্ড চেঞ্জ, আর হচ্ছে রিপোর্টিং ভার্বের চেঞ্জ। প্রথম ছিল পার্সন চেঞ্জ। সেটা ছিল কি কি, পার্সন চেঞ্জ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের এই যে যদি রিপোর্টের স্পিচে ফার্স্ট পার্সন থাকে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন থাকলে পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন থাকলে পরিবর্তন হবে না। এটা ছিল আমাদের প্রথম পার্সন চেঞ্জ। তারপর ছিল হচ্ছে আমাদের টেন্স রিলেটেড কিছু টেন্স রিলেটেড চেঞ্জ, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়। রিপোর্টিং ভার্ব কি, এই যে আপনাদেরকে যদি আমি যদি দেখাই, রিপোর্টিং ভার্ব বলতে আসলে যেটা বলবো সেটা হচ্ছে, এই যে আমরা যে এখানে দেখলাম যে ইনভার্টেড কমা আছে, একটা একটা কমার মধ্যে আগে আছে, একটা ইনভার্টেড কমার মধ্যে আছে। তাহলে এই যে কমা এর পূর্ববর্তী অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর কমা এর মধ্যবর্তী যেটা আছে অর্থাৎ ইনভার্টেড কমার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি খেয়াল করি, আমরা যদি এখন যদি খেয়াল করি, তাহলে রিপোর্টিং ভার্বটা যদি কি হয়, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে,
তাহলে সেখানে আমরা কি করবো, রিপিটেড স্পিচে টেন্সে কোনো পরিবর্তন হবে না। এগুলো আমি কিন্তু ক্লাসে কিন্তু বুঝাইছি, আমি জাস্ট একটু রিপিট দিচ্ছি জিনিসটা, জাস্ট টেন্স রিলেটেড পর্যন্ত দিব। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে দেখেন যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হলে আর রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে একই রকম পাস্ট টেন্স। তাহলে দেখেন তো, প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর যদি 3 নম্বর রুলস বলছিলাম হচ্ছে টেন্স রিলেটেড মধ্যে যদি পাস্ট টেন্স হয়, তার রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে আমরা এখানে পাস্ট টেন্স কিন্তু দুটো পাচ্ছি। কিন্তু রিপোর্টেড স্পিচটা একটা প্রেজেন্ট হলে একই রকম পাস্ট টেন্স, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচটা আমরা কি হতে পারে, পাস্ট টেন্স হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি, দেখেন যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডেফিনিট হয় পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আর যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস হয় পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে সেটা পাস্ট পারফেক্টই হবে। আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে সেগুলো কোনো পরিবর্তন নেই। সোজা বাংলা হচ্ছে আপনার যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে রিপিটেড স্পিচ, সেখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু বাকি যে 5টা পরিবর্তন সেগুলো কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটাতে আছে, প্রথম যে রুলসটা, প্রথম যে উদাহরণটা আমরা দেখছিলাম সেটা দেখি। তাহলে আমরা কখন আমরা একটা রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনডিরেক্ট করার সময় কখন আমরা রিপোর্টেড স্পিচে পাস্ট পারফেক্ট পাচ্ছি। তাহলে আমরা পাস্ট পারফেক্ট পাচ্ছি শুধুমাত্র দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে হয় বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট ছিল অথবা বাক্যটা পাস্ট ইনডেফিনিট ছিল। ঠিক আছে, তাহলে আমরা দুটো জায়গায় পাচ্ছি, একটা হচ্ছে হয় প্রেজেন্ট পারফেক্ট না হলে পাস্ট ইনডেফিনিট। তাহলে এখন আমরা যদি জিনিসটা যদি একটু যদি উদাহরণটা দেখি, আমি প্রথম রুলস গুলো একটু আমি স্লোতে যাই, প্রথম 10টার মতো আমরা একটু স্লোতে যাই। তারপর দেখেন এখানে যেমন ধরে লেখা আছে হি সেড দ্যাট হি হ্যাড, তাহলে হি হ্যাড ডান, তাহলে পাস্ট পারফেক্ট আছে। তাহলে এখন আমাকে বুঝতে হবে, যখন আমাকে ডিরেক্ট করতে হবে তাহলে বুঝতে হবে আমার হয় বাক্যটা হয় প্রেজেন্ট পারফেক্ট আছে না হয় পাস্ট ইনডেফিনিট ছিল। তাহলে এখন অপশনে দেখি আমরা প্রেজেন্ট পারফেক্ট কোন জায়গায় আছে। তাহলে হি সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আছে, কিন্তু আর বাকি দুটোতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট নাই। সো এক এবং বি, এ এবং বি কিন্তু কাটা সবার আগেই। তারপর হচ্ছে হি সেড হি ডিড দ্য ওয়ার্ক, আপনারা ডি বলছেন কিন্তু, তাহলে হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে যেহেতু পাস্ট ইনডেফিনিট আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে সেটা কি করবো, আমরা পাস্ট পারফেক্ট করবো। তাহলে এখন আমরা নিয়ম অনুযায়ী করে আসি জিনিসগুলো। সেটা হচ্ছে কি, প্রথম নিয়ম হচ্ছে আমাদের কানেক্টর বসাতে হবে একটা। কানেক্টর মানে হচ্ছে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সো দ্যাট বসবে, দ্যাট আমরা বসাইছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেহেতু এখানে দ্যাট বসছে, সো এটা দ্যাট উঠে যাবে। এখন হচ্ছে আমার বাক্যটা হয় হবে প্রেজেন্ট পারফেক্ট না হয় পাস্ট ইনডেফিনিট। এখন অপশনে কিন্তু দুটোই আছে, সেটা হচ্ছে কি হি সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আর একটা আছে হি সেড হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে দেখেন তো, আমরা যদি এটাকে যদি এখন যদি এই বাক্যটাকে আমরা যদি এই বাক্য কনভার্ট করতে যাই, তাহলে আমাদের প্রথম হচ্ছে কি হি সেড দ্যাট, তাহলে আমরা জানি ফার্স্ট পারসন তো রিপোর্টেড স্পিচে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে দেখেন আমি আপনাদেরকে যদি একটু দেখিয়ে আনি আবার জিনিসটাতে, তাহলে দেখেন এই যে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, বলছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে কি বলছে, রিপোর্টেড স্পিচে যদি প্রথম ফার্স্ট পারসন থাকে পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তাহলে দেখেন তো রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন আছে কিনা, তাহলে যেহেতু ফার্স্ট পারসন আছে পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, তাহলে হি আছে, তাহলে আমরা আই কে পরিবর্তন করে কি করি, হি করি। তাহলে আমাদের এখানেও কিন্তু কি আছে, এখানেও কিন্তু আমার কি আছে, আয়ের পরিবর্তে কি আছে, এখানে আয়ের পরিবর্তে আমরা কিন্তু হি বসাচ্ছি। তাহলে আমাদের এটা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আবার হ্যাভ ডান আছে, আমরা জানি হ্যাভ ডান থাকলে সেটাকে আমরা কি করবো, একই রকম পাস্ট টেন্স করব। যেহেতু আমার এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, তাহলে একই রকম পাস্ট টেন্স মানে হচ্ছে, তাহলে যে হ্যাভ ডান ছিল সেটাকে আমরা হ্যাড ডান করছি, তাও কিন্তু বাক্য শুদ্ধ আছে। আবার দা ওয়ার্ক আছে, তো দা ওয়ার্ক বরাবর বসে গেল। তাহলে এখন দেখেন তো হি সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটাও আপনার উত্তর হতে পারে, আবার এটা তো উত্তর হতেই পারে হি সেড হি ডিড দ্য ওয়ার্ক। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি প্রথম বাক্যটা যদি খেয়াল করি, তাহলে প্রথম বাক্যের মধ্যে আমাদের কি হতে পারে, আমাদের দুটোই কিন্তু উত্তর হতে পারে, সি এবং ডি দুটোই কিন্তু উত্তর। তাহলে আমরা এখানে যদি বলি সি প্লাস ডি, শুধুমাত্র একটা উত্তর আপনি বলতে পারবেন না, ঠিক আছে। সো যেহেতু আমার এখানে দুটো অপশন আছে, দুটো অপশনে আমার কারেক্ট হচ্ছে, আমাকে আনসার ধরতে হবে সি এবং ডি। ক্লিয়ার? যারা ডি বলছেন আমি প্রথমটা একটু সময় নিয়ে করাইছি, যাতে আপনাদের মানে সমস্যাগুলো যাতে একবারে যাতে আমি মানে বুঝে দিতে পারি, ঠিক আছে। তাহলে 1 নম্বরে আনসার হচ্ছে সি প্লাস ডি, অর্থাৎ 1 নম্বরের উত্তর হচ্ছে কি, 1 নম্বরের উত্তর হচ্ছে সি প্লাস ডি, ঠিক আছে। তাহলে আশা করি আপনাদের কনফিউশনটা দূর হবে। এখন শুধু একটা দিকে কিন্তু আপনারা চিন্তা করবেন না, বাকি অপশনগুলো খেয়াল করবেন। 2 নম্বর দেখেন ইনডিরেক্ট স্পিচ অফ, হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, তাহলে তাহলে কি হবে, অপশন এ বি সি ডি কোনটা হবে, 2 এর অপশন কি হবে, মানে 2 এর উত্তর কি হবে, আপনারা কি কি লিখছেন? তাহলে 2 এর আনসার বলতেছেন আপনারা ডি, জান্নাতুল নাইম বলতেছেন আনসার ডি,
তাহলে হচ্ছে হি সেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। আচ্ছা, রোজিনাও বলতেছেন, রোজিনা আক্তার বলতেছেন আনসার ডি। তাহলে আমরা দেখে আসি আসলে আনসার ডি কিনা। তাহলে আমরা দেখি হচ্ছে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আগে দেখতে হবে এই বাক্যটা কি। এই বাক্যটা হচ্ছে, আমরা যদি বলি এই বাক্যটা হচ্ছে আসলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কোন ধরনের ইম্পারেটিভ? আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় দেখা আসছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত দুভাবে হয়। একটা হচ্ছে সেকেন্ড পার্সনকে করা হলে, আর একটা হচ্ছে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনকে করা হলে। আমরা কয়েকটা জায়গায় কিন্তু জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু করছি যে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ কিভাবে হতে পারে। তাহলে ইম্পারেটিভ দুভাবে হয়, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফার্স্ট পার্সনকে করা হলে, আর একটা হচ্ছে সেকেন্ড পার্সনকে করা হলে। তাহলে আমরা যদি একটু করে দেখে আসি জিনিসগুলো। এই যে ইম্পারেটিভ, ইম্পারেটিভ বলছে আমরা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত সেকেন্ড পার্সনকে করা হয়। সেটা হচ্ছে তখন যখন ভার্ব প্লাস ভার্ব দিয়ে শুরু হবে তখন হচ্ছে সেকেন্ড পার্সনকে করা হয়। তখন আমরা কিভাবে ইম্পারেটিভ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো সেটা একটু করে দেখে আসি। যেন আই সেড টু হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে ডু যেহেতু ভার্ব, সো আমাকে এখানে কানেক্টর হিসেবে টু বসাইতে হচ্ছে একটা। বাকিগুলো আমরা তো পরিবর্তন করবো, এটা আমরা দেখবো। জাস্ট কানেক্ট হিসেবে টু বসাচ্ছি, বাকি যা আছে তা বসিয়ে দিচ্ছি। আবার বলছি কি ইম্পারেটিভ উইথ ল্যাট, যদি ল্যাট দিয়ে যদি শুরু হয় সাধারণত কি হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ল্যাট দ্বারা শুরু হয় তবে প্রস্তাব বোঝায়। ঠিক আছে, তাহলে কি বোঝাবে? তাহলে এখানে যেটা বোঝাবে সেটা হচ্ছে কি প্রস্তাব বুঝাবে, তাহলে প্রস্তাব বা মতামত বোঝায়। আর যদি প্রপোজ বোঝায়, ঠিক আছে, প্রপোজ ভার্বটির পরে কি বসে? টু বসে। প্রস্তাব মানে হচ্ছে প্রপোজ ইংলিশে। আর ল্যাটের পরে যদি ফার্স্ট পার্সন প্লুরাল বা ল্যাট আস থাকে তাহলে সাধারণত প্রস্তাব বোঝাবে। তখন আমরা কি বসাবো? আমরা প্রপোজ বসাবো রিপোর্টিং ভার্ব আকারে। আর সেক্ষেত্রে ল্যাটের পরিবর্তে কি বসাবো? শুড বসাবো। ঠিক আছে, আর বলছিলাম যে ল্যাট থাকলে সাধারণত দ্যাট বসে কানেক্টর হিসেবে। যেমন আনিস সেড টু হিজ ফ্রেন্ডস লেটস প্লে ক্রিকেট ছিল, তাহলে আনিস প্রপোজ, যেহেতু লেটস আছে, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? প্রপোজ বসাইতে হবে, প্রস্তাব বোঝাবে। তাহলে আনিস প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড প্লে ক্রিকেট, এটা আমরা বুঝলাম প্রস্তাব বুঝালে লেটস থাকলে। এখন লেটস না থেকে যদি অন্য কোনো যদি পার্সন থাকে, অর্থাৎ ল্যাট আস না থেকে অন্য কোনো পার্সন থাকলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছি? আমরা সাধারণত সেটা অনুমতি বোঝাবো। আর অনুমতি বুঝলে আমরা কি করাবো? আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে হয় পারমিট না হয় অ্যালাউ আনবো। তাহলে আমাদের এখানে দুটো রুলস আসবে। যদি ল্যাট যদি আস ছাড়া যদি অন্য কোনো পার্সন থাকে, তাহলে ল্যাটের পরিবর্তে টেন্স অনুসারে মে বা মাইট বসাতে হবে, সেটা আমরা জানি। আর যেখানে এখানে শুড বসাই এখানে মাইট বসাবো। তারপর আরেকটা হচ্ছে মাইট বি অ্যালাউড টু বসাবো। এখন এখানে দুটো অপশন আছে, খেয়াল করেন। আমরা এই উদাহরণটা একটু করে ভালো করে পড়েন। হি সেড টু মি লেট হিম ডু ইট, আছে না? তাহলে হি সেড টু মি, তাহলে লেট হিম ডু ইট, এখানে কিন্তু লেট আস নেই। তাহলে লেট আস যেহেতু নেই, সো আমার এখানে কি বোঝাবো? অনুমতি বোঝাবে। তাহলে হি পারমিটেড মি দ্যাট হি মাইট ডু ইট, অথবা হি টোল্ড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ডু ইট। তাহলে এখানে কোনটা আমরা আসলে আনসার করব? দেখেন, যখন আমরা রিপোর্টিং, যেহেতু আমরা ল্যাটের পরে আস নেই, অন্য কোনো পার্সন থাকলে বলছে অনুমতি বোঝাবে। অনুমতি বোঝালে কি বসাবে? পারমিট বা অ্যালাউ বসাবো আমরা রিপোর্টিং ভার্ব আকারে। তাহলে যেহেতু পারমিট বা অ্যালাউ বসাবো রিপোর্টিং ভার্ব আকারে, এখন আমরা রিপোর্টিং ভার্ব আকারে যদি এই সেইড এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব আকারে যদি আমরা যদি পারমিট বা অ্যালাউ বসিয়ে দিই, তাহলে আমরা এই জায়গায় করব মাইট দিয়ে। বুঝতে পারছেন? আর যদি এই জায়গায় আমরা যদি সেইডকে যদি টোল্ড করি বা সেইডকে যদি সেইড রেখে দিই, তাহলে আমাকে যেটা করতে হবে এখানে অবশ্যই মাইট বা অ্যালাউডটা আমাকে করতেই হবে। বুঝতে পারছেন? তাহলে পারমিট বুঝালে অথবা অনুমতি বুঝালে সাধারণত দুটো অপশন আসবে। একটা হচ্ছে হয় পারমিট আবার রিপোর্টিং ভার্ব আকারে বসালে এখানে মাইট দিয়ে করব, আর এখানে যদি সেড বা টোল দিয়ে করি তাহলে এখানে অবশ্যই মাইট বি অ্যালাউড আমাকে করতেই হবে। তাহলে আবার আসেন আপনাদের ভুলটা কোন জায়গায় হচ্ছে। ভুলটা হচ্ছে দেখেন এখানে লেট মি আছে, তার মানে অবশ্যই কি বোঝাবে? অনুমতি বোঝাবে। তাহলে দেখেন অপশন এ তে হি, এখানে অপশন আসলে আনসার হচ্ছে সি। আমি আনসারটা বলে দিলাম সি। ঠিক আছে, তাহলে অপশন গুলা খেয়াল করেন আপনারা। প্রথম আছে কি? প্রথম আছে হি সেড দ্যাট হি ওয়ান্টেড টু সাম মিল্ক, হি ওয়ান্টেড সাম মিল্ক, এটা হবে না, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য হয় নাই। হি প্রেইড, প্রেইড তখনই আসবে যখন সেটা অপটেটিভ হবে। ঠিক আছে, সো এটা আমরা বাদ দিয়ে দিব। যেহেতু অনুমতি বোঝাবে, অবশ্যই কি বসবে? হয় পারমিট বসাবে না হয় অ্যালাউ বসাবো। তাহলে আমরা দেখে আসি একটু, বা অন্য কোনো ভার বসালে সেখানে আমরা কি করতে বলছি? মাইট বি অ্যালাউড টু বসাতে বলছি। তাহলে দেখেন হি সেড, আপনারা যারা ডি বলছেন তারা খেয়াল করেন, হি সেড এখানে সেড বসাইছেন, প্রথম কথা হচ্ছে এখানে সেড বসাইছেন। তাহলে হচ্ছে দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, এটা কিন্তু যেহেতু আপনার এখানে কোনো পারমিট বা অ্যালাউ বসান নাই, সো আপনাকে এখানে মাইট বি অ্যালাউড টু করতে হবে। যদি সেন্টেন্সটা এভাবে থাকতো হি সেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ সাম মিল্ক, তাহলে আমরা উত্তর ধরতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা ডি নাম্বার উত্তর ধরতে পারতাম। কিন্তু দেখেন আমার এখানে যেটা আছে সি তে, সেটা হচ্ছে হি উইশড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। ঠিক আছে, এখন এখানে দেখেন, এখানে কিন্তু উইশড শব্দটা দিয়েই কিন্তু আপনারা কিন্তু কি মানে তার একটা যে চাওয়া সেটা কিন্তু প্রকাশ পাইছে।
ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু উইশ যদি না থাকতো আমরা এখানে উত্তর ধরতাম কি? উত্তর ধরতাম আমরা ডি। ঠিক আছে? কিন্তু আমরা এখানে যেহেতু উইশ দিয়ে আমার আমার ইম্পারেটিভ প্রকাশ পেয়ে যাচ্ছে, অনুমতির প্রকাশ পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আনসার ধরবো সি। এখানে ডি কিন্তু আনসার হবে না। তারপর তিনে দেখেন, কারেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স সুমি সেড আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার ইজ। তাহলে এখানে আমাকে কি করতে হবে? ইনডিরেক্ট থেকে তাহলে ইনডিরেক্ট স্পিচ করতে হবে। তাহলে দেখেন প্রথম এতে আছে, তাহলে তিনের কত হবে আনসার? তিনের হচ্ছে সুমি সেড দ্যাট শি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। তারপর হচ্ছে সুমি সেড দ্যাট শি হ্যাড সাফারিং ফ্রম ফিভার, সুমি সেড দ্যাট শি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, নাকি সুমি সেড দ্যাট হি ওয়াজ বিং সাফার্ড ফ্রম ফিভার। তাহলে আপনারা বলতেছেন তিনের জান্নাতুল নাইম বলতেছেন তিনের ডি। ঠিক আছে? তাহলে তিনের ডি যদি হয়, আবার সম্রাট বলতেছেন, সম্রাট ভাই বলতেছেন তিনের সি। আচ্ছা দেখে আসি সি নাকি ডি, আমরা একটু দেখে আসি, যেহেতু দুইটা মিলে একটু কনফিউজ হয়ে যাচ্ছে আপনারা। আবার দেখেন সুমি সেট, যেহেতু কোনো অবজেক্ট নেই আমরা সেট সেট রেখে দিতে পারি। তাহলে সুমি সেট সব জায়গায় কিন্তু আছে। আর যেহেতু এটা এটা একটা কি, এটা একটা আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স, সো আমরা এখানে কি বসাবো? আমরা এখানে দ্যাট বসাবো। তাহলে সব জায়গায় দ্যাট আছে, আমার এটাও টেনশন নাই। ঠিক আছে? তাহলে আমরা কানেক্টর পর্যন্ত বসাইছি। এবার হচ্ছে এখানে হচ্ছে কি পার্সন চেঞ্জ, পার্সন যেহেতু ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আছে। আপনারা কোনটা দেখতেছেন আসলে? হ্যাঁ, তাহলে যেহেতু এখানে কি আছে, এখানে যেহেতু ফার্স্ট পার্সন, দেখেন আমি আবার বলছি, তাহলে তিনে যেটা ছিল, তিনের মধ্যে ছিল হচ্ছে আপনার তাহলে সুমি স্যার আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। তাহলে এটা আমরা চারটা অপশন দেখছিলাম, এখানে আপনারা বলতেছেন ডি এবং সি যে কোনো একটা আনসার হবে। হাত তুলছেন? দাঁড়ান। বলেন। জান্নাতুল নাইম বলেন। হ্যাঁ বলবেন কিছু আপনি? এতক্ষণ দাদা স্ক্রিনের শীটটা দেখতেছিলাম না, তো এই জন্য ও না, ভাবতেছিলাম। সেটা দেখতেছেন, আমরা ওই যে রুলস করাইছিলাম যে রুলস এর ওটা আর এদিকে এটা আনতে জি মনে নেই, সেজন্য আমার এখানে কিন্তু স্ক্রিন আমি দেখতেছি এই জন্য। আচ্ছা দেখেন, তিনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি, তাহলে আমরা এখন কোনটা আনসার ধরবো? আমরা এখানে হচ্ছে আমরা সি নাকি ডি, সেটা আমরা আমাদের এখন কনফিউজ দূর করব। তাহলে এখানে বলা আছে সুমি সেড আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। তাহলে আমরা জানি এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সো দ্যাট বসবে, সেটা আমরা জানি। সব জায়গায় যেহেতু দ্যাট আছে, সো আমাদের এতটুকু পর্যন্ত ভাগ মানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এবার দেখতে হবে যে আমার বাক্যের মধ্যে যেহেতু আই আছে, তা আমরা জানি আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হয় সাবজেক্ট অনুযায়ী। তাহলে সুমি যেহেতু মেয়ে, তো আমাকে সি দেখতে হবে, তাহলে সি সব জায়গায় আছে। তাহলে এবার আপনারা এত কিছু চিন্তা না, যেহেতু আমার এখানে বের করা যাচ্ছে না, একটা বাদ দেওয়া যাচ্ছে না, সেটা এবার আসবো আমরা ভার্বের ক্ষেত্রে। তাহলে ভার্বের ক্ষেত্রে নিয়ম কি ছিল? টেন্সের নিয়ম ছিল রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, এই পাশে যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ঠিক আছে? তাহলে এখন দেখতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন জায়গায় আছে। তাহলে যেহেতু ওয়াজ সাফারিং আছে, সো এটা বাদ সবার আগে। হ্যাড সাফারিং আছে, এটাও বাদ। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি। তাহলে এই জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন যে এখানে পাস্ট ইনডেফিনিট হলে এখানে পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আপনার উত্তর সরাসরি সি পেয়ে যাবেন, ডি কিন্তু আর আপনি আনসার বলবেন না। এখানে আপনাদের একটা জায়গায় কনফিউজড হবেন, একটা জায়গায় আপনাদের গোলমাল হবে, সেটা হচ্ছে কোথায় জানেন? সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ আর হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন। বিশেষ করে দেখেন, যিনি ডি বলছেন তার গুলানোর একটা উদ্দেশ্য ছিল, কারণ আমরা প্যাসিভ ভয়েস করার সময় বলছিলাম হচ্ছে ওয়াজের পর একটা বিইং বসাতে হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। ভয়েস এবং ন্যারেশনের মধ্যে কিছু জায়গায় রুলস আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন, যেটা অন্যতম একটা উদাহরণ হচ্ছে এটা। কারণ যারা এভাবে মনে রাখবেন যে ওয়াজ সাফারিং আছে তার মানে বিইং বসাতে হয়, এটা প্যাসিভ ভয়েসে, কিন্তু ন্যারেশনে কিন্তু নিয়ম নাই। সেক্ষেত্রে বিইং বসিয়ে কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু ন্যারেশন করতে পারবেন না। বুঝতে পারছেন? অর্থাৎ যিনি ডি বলছেন তিনি হয়তোবা মানে এই ভুলটাই করছেন, যে মানে বিইংটা কাউন্ট করছেন। ঠিক আছে? সো এখানে আমরা ওই যে টেন্স রিলেটেড পরিবর্তনটা খেয়াল করলে কিন্তু আমার এটা হয়ে যায়। তাহলে আমি যদি বলি ওয়াজ সাফারিং, তাহলে হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার যা আছে তা। ঠিক আছে?
তারপর হচ্ছে 4 নাম্বার আসি। 4 নাম্বারে হচ্ছে হি ইনকোয়ার্ড whether his name was not আহমেদ। তাহলে 4 কত হবে? 4-এর আনসার কি হবে? হি said to me is not your name Ahmed, নাকি হি inquired are you not Mr. Ahmed? এখানে যেহেতু মিস্টার টিস্টার নাই, সো মিস্টার বাদ। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে হি questioned is not your name Ahmed, নাকি হি demanded is your name Ahmed or not? তাহলে 4-এর উত্তর কত হবে আপনাদের মনে হয়? দেখেন, আপনারা যেহেতু কেউ বলতেছেন না, তার মানে আপনারা এটা বুঝেন নাই, ধরে নিলাম। তাহলে হচ্ছে কি হি ইনকোয়ার্ড whether, তাহলে আমরা দেখে আসি, যেহেতু এটা ইনডিরেক্ট থেকে ডিটেক্ট করতে হবে আমাদেরকে। সো আমরা এখানে যেহেতু আমাদের কমা ইনভার্টেড কমা নেই, সো আমরা সেটাকে কি নিয়ে আসবো? কমা ইনভার্টেড কমা তো আনতে হবে, সেটা জানি। তাহলে ইনকোয়ার্ড যেহেতু আছে, তার মানে আমরা বুঝতে হচ্ছে সেটা হচ্ছে বাক্যটা ছিল, বাক্যটা যেহেতু whether আছে ইনকোয়ার্ড আছে, তাহলে বাক্যটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, বাক্যটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে ইনকোয়ার্ডকে আমরা কি করি? আমরা সেট করি প্রথমত, নরমালি সেট করলাম। ঠিক আছে, আমরা প্রথমে সেট করলাম। তারপর হচ্ছে কি whether আমরা কখন বসাই? whether অথবা ইফ আমরা তখনই কানেক্টর হিসেবে বসাই যখন কি হবে? যখন আমরা বাক্যটা অবশ্যই আমাদের অক্সিলারি দিয়ে শুরু হবে। তাহলে আমরা যদি রুলসটা একটু করে যদি দেখে আসি, খেয়াল করেন ইন্টারোগেটিভের এই যে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন না, আমরা কানেক্টর বসাবো। কানেক্টরটা কই? এই যে ইন্টারোগেটিভের WH ওয়ার্ড তখনই বসবে যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, আর যদি অক্সিলারি দিয়ে শুরু হয় তাহলে সেখানে কানেক্টর হিসেবে আমরা কি বসাবো? ইফ বা whether বসাবো। তাহলে আমার বাক্যের মধ্যে কি করছে? আমার বাক্যের মধ্যে যেহেতু ইফ বা whether আছে, তার মানে আমরা বুঝতে হবে সেটা হচ্ছে আমার অক্সিলারি দিয়ে শুরু হবে। তাহলে হি said to me, এখন আমরা দেখেন বাক্যটা যদি করি, হিজ নেম ওয়াজ নট আহমেদ ছিল, এভাবে নরমালি ছিল বাক্যটা এরকম, হিজ নেম ওয়াজ নট আহমেদ। তাহলে এখন আমরা যদি করতে যাই বাক্যটাকে, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? এখন ওয়াজ নট আমরা কখন বসাই? হয় বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, তখন আমরা সেখানে ওয়াজ নট করি। অন্য কোনো জায়গায় কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট কিন্তু পাই না, শুধু প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট করছি। তাহলে আমার বাক্যটা হবে কি? হিজ নেম ইজ নট আহমেদ, এভাবে। তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হিজ নেম ইজ নট আহমেদ। তাহলে আমরা এখন যদি সেটাকে ইন্টারোগেটিভ করি, তাহলে হবে কি? ইজেন্ট হিজ নেম আহমেদ, ইজেন্ট হিজ নেম আহমেদ। তাহলে ইজ নট হিজ নেম, তাহলে হিজটাকে আমরা কি করবো? হিজটাকে আমরা তখন পরিবর্তন করে কি করবো? ইউতে নিয়ে যাব। যেহেতু আমরা জানি আমরা কোয়েশ্চেন করার সময় সাধারণত আমাদের পার্সন গুলো চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা বলি না হু আর ইউ, তখন সে উত্তর দিবে কি? আই এম অমুক, বলে না? তখন মানে আইটা হয়ে যাচ্ছে ইউ কোয়েশ্চেন করার সময়। সেম ভাবে এখানেও কি হিজটা হয়ে যাচ্ছে কি আমার ইউ। তাহলে ইজেন্ট ইউর নেম আহমেদ, তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার উত্তর। কোয়েশ্চেন দেওয়ার দরকার নেই, কারণ কোয়েশ্চেন করছে সেটা আমার এখানে বলাই আছে, কোয়েশ্চেন দেওয়াই আছে। সো কোয়েশ্চেন কিন্তু বসানোর কোনো প্রয়োজন আমার নেই রিপোর্টিং ভার্ব আকারে, নরমালি আমরা সেট দিয়ে করতে পারি। এখন ইনকোয়ার্ড দিয়ে কেন হইলো না? কারণ এখানে আর আছে, মিস্টার আহমেদ তো হচ্ছে কি সিঙ্গুলার, সেখানে আর বসবে না। ঠিক আছে, আর এখানে বলে নাই কিন্তু, এখানে বলে নাই কিন্তু আহমেদ অথবা নট, এটা কিন্তু বলে নাই। সো আমার এখানে কিন্তু কোনো কি, আমার এখানে কিন্তু কোনো অপশন দেয় নাই যে তার নাম আহমেদ হতেও পারে নাও হতে পারে, এমন কোনো অপশন কিন্তু বলে নাই। সেজন্য আমার ডি নাম্বারটা হবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার। এবার আসি 5-এ। 5 হচ্ছে কি? দ্য ডিরেক্ট স্পিচ অফ অ্যালিস এক্সামাইন্ড দ্যাট শি ওয়াজ ভেরি ক্লেভার। তাহলে আগের মতো সব নিয়ম কিন্তু একই নিয়ম এখানে। তাহলে যেহেতু এক্সক্লেম দ্যাট আছে, তাহলে এক্সক্লেম দ্যাট দেখা মানে বুঝতে হবে আপনাকে সে বাক্যটা কি হবে? বাক্যটা অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। তাহলে যেহেতু এক্সক্লেমড দ্যাট আছে, এক্সক্লেমড শব্দটা দেখলেই বুঝতে হবে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন দেখতে হবে কোন জায়গায় আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স অপশন আছে। তাহলে এখানে দেখেন সরফুলি সেইড আলিস এম আই ক্লেভার, এটা হবে না। ঠিক আছে, তাহলে 5-এর মধ্যে আমরা প্রথমে এটা বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এক্সক্লেমেটরি কোনো সেন্টেন্স না। আলিস রিগ্রেটেড দ্যাট শি ওয়াজ নট ভেরি ক্লেভার, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স না, বাদ। তারপর হচ্ছে আলিস সেইড হাউ ক্লেভার আই এম, তাহলে এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা এটাকে উত্তর ধরছি আপাতত। তারপর হচ্ছে এম আই ক্লেভার, তাহলে এটাও না। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার। তাহলে আলিস সেড হাউ ক্লেভার আই এম, বুঝতে পারছেন? তারপর হচ্ছে 6-এ হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। তাহলে 6 নাম্বার হচ্ছে কি? তাহলে হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, তাহলে যেহেতু আছে, তাহলে আমরা আবার দেখি আমাদের বাক্যটা কিভাবে করব আমরা 6 নাম্বারে। ঠিক আছে, তাহলে আবার দেখেন, তাহলে যেহেতু মে দিয়ে শুরু হয়েছে,
তাহলে মে দিয়ে শুরু হলে আমরা সাধারণত কি অপটেটিভ করি। আর অপটেটিভ মানে কি? অপটেটিভ মানে হচ্ছে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে বসাবো উইশ বসাবো সাধারণত, বা প্রে বসাবো। ঠিক আছে, উইশ বা প্রে যেহেতু বসাবো বলছি, তো আমরা দেখে আসি। তাহলে এখানে হি সেড টু মি, তাহলে আই মাইট বি হ্যাপি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যদি বা ক্লাসের ক্ষেত্রে আমি বলছিলাম যে অপটেটিভ থাকুক আর সেটা এক্সক্লামেটরি থাকুক, বাক্যটা যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন বাক্যটা কিন্তু অ্যাসার্টিভে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, অনেকে যেটা করবে সেটা হচ্ছে এখানে যদি আমি অপশন যেভাবে দিতাম, মেয়েটাকে যদি আগে নিয়ে আসতাম, তো মাইট আই বি হ্যাপি, তখন অনেকে কিন্তু আনসার এটা করতেন। কিন্তু মাথায় রাখবেন, এটা মে নর্মালি থাকলে অর্থাৎ ডিরেক্টে থাকুক, ইনডিরেক্ট অবশ্যই সেটা কি হবে, অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করতে হবে। তাহলে হি সেইড যেহেতু আসবে না, বাদ। এখানে টোল্ড আসবে না, বাদ। রিপোর্টেড তো আসবেই না, তাহলে উইশড যেহেতু আছে, আমাদের উত্তর হচ্ছে এটা। তাহলে হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। তাহলে সাত হচ্ছে দ্য টিচার সেড টু হিজ পিপলস স্ট্যান্ড আপ টার্ন ইনটু ইনডিরেক্ট স্পিচ। তাহলে যেহেতু স্ট্যান্ড আপ বলা আছে, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে বুঝতে হবে আমার বাক্যটা অবশ্যই আমার কি হবে, বাক্যটা অবশ্যই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে দেখতে হবে এই বাক্যটা দ্বারা, মানে এই যে বাক্যটা আছে ইনভার্টেড কমার মধ্যে, এই বাক্যটা দ্বারা আসলে কি বোঝাইছে, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, আমন্ত্রণ, নিমন্ত্রণ, যা বোঝাক, ঠিক আছে, অনুমতি, প্রস্তাব, কি বুঝাইছে দেখতে হবে। তাহলে যেহেতু স্ট্যান্ড আপ যেহেতু বলছে, স্ট্যান্ড আপ মানে হচ্ছে অবশ্যই তাকে কি দিছে, আদেশ দিছে টিচারে। তাহলে রিকোয়েস্ট করে তার বলবে না যে বাবা তুমি একটু দাঁড়াও, এভাবে তো বলবে না, টিচার যেহেতু স্ট্যান্ড আপ বলছে, সো অবশ্যই তাকে অর্ডার করছে। তাহলে অর্ডার যেহেতু করছে, আমার এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আমি অর্ডার পাইছি এখানে, তাহলে আমার বি নাম্বারটা হচ্ছে আমরা উত্তর আমরা বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে দ্য টিচার অর্ডার্ড হিজ পিপলস টু স্ট্যান্ড আপ। আর আমরা জানি এখানে কোনো দ্যাট ট্যাট বসবে না, মাথা রাখেন, এখানে কোনো দ্যাট কিন্তু বসবে না, কেন টু বসবে, কেন বসবে, কারণ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু দ্যাট বসে না, টু বসে শুধু। ঠিক আছে, তাহলে আমরা 7 গেল, আমাদের 8 আসবো। আপনারা একটু রেসপন্স করেন সবাই, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কারো কোনো মানে বুঝতে ভুল হচ্ছে কিনা। তাহলে নাফিজা সেড আই মাস্ট রাইট এ লেটার। এগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স, একদম কিন্তু সিম্পল সেন্টেন্স গুলো কিন্তু এখানে পরীক্ষায় আসে। তাহলে নাফিজা সেড আই মাস্ট রাইট এ লেটার, তাহলে আমরা যদি এখন দেখি ইনডিরেক্ট করতে বলছে, তাহলে নাফিজা সেড যেহেতু আছে, সো আমরা এটাকে পরিবর্তন করব না। কেন করবো, কারণ আমার এখানে সেড এর পরে কোনো অবজেক্ট নাই, টু যুক্ত কোনো অবজেক্ট নাই, সেটা নাফিজা সেড এ থাকবে। তাহলে নাফিজা সেড যেহেতু টোল্ড এখানে আছে, তো আমরা এটা আগে বাদ দিয়ে দিই, কারণ টোল্ড কিন্তু অবজেক্ট ছাড়া বসে না। এটা আমরা কিন্তু গ্রামারেই পড়ছি, অর্থাৎ গ্রামাটিক্যাল যে সে এবং টেলের ব্যবহারে কিন্তু আমরা কিন্তু পরে আসছি। তাহলে টোল্ডেরটা বাদ, তাহলে এখানে 3 জায়গায় কিন্তু স্যাড আছে, সো আমরা ভাগ করতে পারতেছি না। তাহলে আই আছে, তাহলে আই মানে হচ্ছে সাবজেক্ট হিসেবে নাফিজা যে শি হবে, তাহলে নাফিজা সেড দ্যাট শি, এতটুকু পর্যন্ত আমরা পেলাম। মাস্ট, এখন মাস্ট থাকলে আমরা সেখানে পরিবর্তন করে কি করতে পারি, পরিবর্তন করে আমরা সেখানে হ্যাড টু করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা হ্যাড টু করতে পারি, মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু করতে পারি, অথবা মাস্টকে আমরা মাস্ট রেখে দিতে পারি। তাহলে আমরা দুভাবে দেখি, মডাল ভার্বের পরিবর্তনের মধ্যে যদি দেখি, মাস্টকে আমরা হ্যাড টু তে পরিবর্তন করতে পারি, অথবা মাস্ট আমরা রেখে দিতে পারি। তাহলে দেখেন এখানে যে মডাল ভার্বের পরিবর্তন যদি একটু দেখে আসি, কোথায় জানি আছে, এই যে উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, কুড থাকলে কুড, হ্যাড বেটার থাকলে হ্যাড বেটার, অর টু থাকলে অর টু, মাস্ট থাকলে হ্যাড টু বসে। আর চিরকালীন বাধ্যবাধকতা যদি বোঝাই, তাহলে মাস্ট অপরিবর্তিত রাখা যায়। ঠিক আছে, অথবা মাস্ট হ্যাড টু করতে পারি, অথবা মাস্টকে আমরা মাস্ট রেখে দিতে পারি। শ্যাল কিন্তু শুড কিন্তু আমরা করব না, এটা মাথায় রাখেন। কিন্তু আমরা কিন্তু মাস্টের পরিবর্তে শুড কিন্তু বসাবো না, বুঝতে পারছেন? আমরা কিন্তু কি করবো, মাস্টের পরিবর্তে কিন্তু হ্যাড শুড বসাবো, তাহলে শুড যেহেতু বসাবো না, তাহলে আমাদের বি নাম্বার উত্তর হবে না। তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের উত্তর হবে এ নাম্বার। তাহলে যিনি বি বলছেন, ঠিক আছে, আমি 9 এখনো যাই নাই, যিনি বি বলছেন তিনি মানে ভুল করছেন। ঠিক আছে, মানে বুঝতে ভুল করছেন, এখানে মাস থাকলে শুড হবে না। ক্লিয়ার? আবার শ্যাল থাকলে শুড হবে না, কিন্তু এটা মাথা রাখেন, শ্যাল থাকলে শুড হবে না সব সময়, এটা মাথা রাখবেন। কিন্তু শ্যাল থাকলে উড হয়, আর যদি উচিত অর্থে শুড বসবে শুধু। এগুলো আমি ক্লাসে করাইছি সবকিছু, আমি আর ডিটেলসে যাচ্ছি না। 9 নাম্বার আপনারা যদি অনেক উত্তর বলে দিচ্ছেন যে দেখেন, রুমি সেড দ্যাট হি উড গো হোম দ্য ফলোইং ডে, তাহলে ডিরেক্ট স্পিচ করতে হবে। তাহলে রুমি সেড আই উইল গো হোম দ্য নেক্সট ডে, তাহলে ফলোইং ডে যেহেতু আছে, হয় টুমোরো বসবে, না হয় নেক্সট ডে বসবে। তাহলে আমাদের ওই যে টাইম রিলেটেড ওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রে বলছিলাম,
হয় ফলোইং ডে তখন করবো যখন নেক্সট ডে অথবা টুমোরো থাকবে। তাহলে আমরা নেক্সট ডে টুমোরো কিন্তু সব জায়গায় আছে, আমরা বাদ দিতে পারতেছি শুধু এই অপশন দেখে। তাহলে আমরা দেখে আসি উড কখন বসে। উড আমরা বসা হচ্ছে হয় বাক্যটাতে উইল থাকবে, নালে বাক্যটাতে কি থাকবে, বাক্যটাতে শ্যাল থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা যদি দেখি তাহলে রুমি সেড আই উইল গো হোম দ্য নেক্সট ডে। আবার বলছে তাহলে এটা শ্যাল যেহেতু আগে চলে আসছে এটা হবে না, তাহলে আই শ্যাল গো হোম টুমরো। তাহলে রুমি সেড আই শ্যাল গো হোম টুমরো। এখন এটাও কিন্তু উত্তর হতে পারে, অর্থাৎ সি নাম্বার উত্তর হতে পারে, আবার এ নাম্বার উত্তর হতে পারে, আবার ডি নাম্বার উত্তর হতে পারে। তাহলে এখানে তিনটা উত্তর আমরা পাচ্ছি। তাহলে রুমি সেড আই উইল গো হোম দ্য নেক্সট ডে, রুমি সেড আই শ্যাল গো হোম টুমরো, অথবা রুমি সেড আই উইল গো হোম টুমরো। তাহলে বাক্য কিন্তু সবগুলা কিন্তু শুধু শ্যাল এবং উইলের কিন্তু ডিফারেন্স, আর দ্য নেক্সট ডে এবং টুমরোর ডিফারেন্স। তাহলে আমরা যদি বলি আমরা এ সি ডি তিনটাই কিন্তু আমরা উত্তর বলতে পারি 9 নম্বরে, কিন্তু তিনটা থেকে আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর করতে যাই তাহলে আমাদেরকে করতে হবে এই জায়গাটাতে, অর্থাৎ ডি নাম্বারটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হিসেবে আমরা ডি নাম্বারটা ধরবো। যেহেতু আমাকে একটা অপশন চুজ করতে হবে, আমরা কি ধরবো, আমরা ডি ধরবো। ঠিক আছে, আগে আগে বলি আর না উত্তর, মানে পরের কোয়েশ্চেন উত্তর আগে বলি আর না, যেটা আছে আছে সেটা বুঝেন। তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে রুমি সেড আই উইল গো হোম টুমরো। কারণ এখানে যে আমি যে টুইস্ট গুলো যদি না বুঝাই তাহলে আপনারা কিন্তু, আমি চাইলে উত্তর বলে বলে চলে যেতে পারি, আমার কোনো সমস্যা নেই, আমার আধা ঘন্টা ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু আমি প্রত্যেকটা অপশন কেন ব্যাখ্যা করতেছি, কারণ আপনারা পরীক্ষার হলে গেলে কিন্তু আপনারা কিন্তু অনেকে কিন্তু ভুল করবেন। ঠিক আছে, কারণ একটা এই উইল না দিয়ে আপনারা, এখানে যদি উইল না দিত, এখানে যদি এই অপশনটা যদি নাই দিত, তাহলে আপনি উত্তর করতেন কি, তখন উত্তর করতে হতো আপনাকে সি। বুঝতে পারছেন, সি কিন্তু উত্তর করতে হইতো। ক্লিয়ার? তাহলে আমরা কি করবো, আমরা এখানে উইলটাকে আমরা উত্তর ধরবো। কেন ধরবো জানেন? কারণ এখন হচ্ছে জোরজার মূল্যক তার, মাথা রাখবেন। এখন যেহেতু আমেরিকানদের সিস্টেম, আমেরিকানের ব্রিটিশরা শ্যাল উইলের ব্যবহারটা করে, অর্থাৎ আয়ের ক্ষেত্রে শ্যাল উইল ব্যবহারটা কিন্তু, অর্থাৎ শ্যাল ব্যবহার করা হচ্ছে ব্রিটিশরা, আমেরিকানরা করে হচ্ছে, আমেরিকানরা বলে কি এত শ্যাল উইলের এত ডিফারেন্স করার দরকার কি, সব জায়গায় উইল বসিয়ে দিব। কারণ আমেরিকান হচ্ছে সহজ নিয়মেই করে। যেমন দেখো আপনারা যদি খেয়াল করেন প্রনাউন্সিয়েশন ক্ষেত্রে বা স্পেলিং এর ক্ষেত্রে যদি দেখেন, ব্রিটিশের ক্ষেত্রে অনারের ক্ষেত্রে যদি আমরা বলি অনার, তাহলে সেক্ষেত্রে ইউটা লিখতে হয়, মানে ইউটা আমাদেরকে ইউজ করতে হয়। আবার দেখেন আমরা যখন আমেরিকান লিখি তখন কিন্তু আমরা কিন্তু ইউটা বাদ দিয়ে, শুধু ইউটা বাদ দিয়ে আমরা জাস্ট HONOR লিখি। তাহলে আমেরিকানরা বলে হচ্ছে সহজ নিয়মে করবো, জটিলে যাওয়ার দরকার কি। তাহলে দেখেন এখানে শ্যালটাও কিন্তু শুদ্ধ, উইলটাও শুদ্ধ। এখন পরীক্ষায় কোনো কারণে অপশন যদি ডি নাম্বার না থাকতো, তাহলে আপনাকে সি নাম্বার উত্তর করতে হইতো এ এবং সির মধ্যে। বুঝতে পারছেন? আর যদি কোনো কারণে ডিও নেই সিও নেই, তখন আপনাকে আনসার করতে হবে কিন্তু এ নাম্বার। বুঝতে পারছেন? দা নেক্সট ডে, এটা কারণ আমরা দা নেক্সট ডে থাকলে ফলোইং ডে কিন্তু আমরা করি। আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে ডি নাম্বার। 10 নম্বর হচ্ছে আমরা যদি বলি করিম সেড আই ক্যানট ডু ইট নাও, তাহলে এর সঠিক ইনডিরেক্ট স্পিচ কি হবে? তাহলে 10 বিনতি ঘোষ বলতেছেন 10 বি, তাহলে 10 কি হবে? তাহলে করিম সেইড আছে, তাহলে করিম সেইড দ্যাট হবে সাধারণত। তাহলে আই যেহেতু আছে, তাহলে আই থাকলে কি হয়ে যাবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে হি হয়ে যাবে। তাহলে করিম সেইড দ্যাট হি। তাহলে ক্যানট যেহেতু আছে, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, এটা পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকলে আর রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখন এরকম পাস্ট টেন্স করতে হয়। তাহলে আমরা কি করতে হবে, ক্যানকে আমরা কি করব, কুড করব, ক্যানকে আমরা কুড করব। তাহলে হি কুড নট ডু ইট নাও। ঠিক আছে, তাহলে করিম সেইড দ্যাট হি কুড নট ডু ইট নাও, এভাবে কিন্তু অনেকেই কিন্তু করে ফেলি। কিন্তু মাথায় রাখবেন টাইম রিলেটেড চেঞ্জ, ওয়ার্ড চেঞ্জ আমরা নাওকে চেঞ্জ করে কি করছিলাম, দেন করছিলাম। তাহলে সেই জন্য আমরা কি করবো, আর তাড়াহুড়োর মধ্যে এত কিছু মাথায় থাকে না, পরীক্ষার হলে অন্তত। করিম সেইড দ্যাট হি কুডন্ট ডু ইট নাও করে ফেলে আমরা এ নাম্বার কিন্তু উত্তর দাগায় আসবো, কিন্তু এ নাম্বার কিন্তু উত্তর হবে না, কারণ নাওকে আমরা কি করতে হবে, নাওকে আমাদের দেন করতে হবে, সেজন্য আমাদের উত্তর হবে বি নাম্বার, বাকিগুলো হবে না। ঠিক আছে, এখানে কিন্তু ক্যানকে কুড করে নাই সেজন্য ভুল, আর এখানে নাও আছে সেজন্য ভুল। তারপর হচ্ছে 11 নাম্বার দেখেন, 11 নাম্বারে হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে দা ইনডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স, দ্য পুয়ার ম্যান স্যাড লেট মি হ্যাভ সাম ফুড। তাহলে লেট মি যেহেতু আছে, তার মানে আমরা বুঝতে হবে লেট মি দিয়ে সাধারণত কি হয়, আপনার অনুমতি বুঝাই। তাহলে অনুমতি বুঝালে হয় পারমিট বা অ্যালাউ বসাবো, নাহলে ওই ধরনের কোনো একটা শব্দ বসাবো। তাহলে দা পুয়ার ম্যান, ব্যাগ যেহেতু সব জায়গায় আছে, আমাকে ব্যাগটি অপশন খুঁজতে হচ্ছে, যেহেতু দা পুয়ার ম্যান ব্যাগ সব জায়গায় আছে, দ্যাটও সব জায়গায় আছে, এবার আমাকে আসতে হবে পরের অপশনে গিয়ে। অর্থাৎ লেট মি থাকলে আমরা কি করি, অনুমতি পেলে আমরা মাইট বি অ্যালাউড টু অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসাই। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখে আসি 11তে আমাদের কত হবে। তাহলে হচ্ছে দা পুয়ার ম্যান ব্যাগড আই মাইট আছে, আই মাইট হ্যাভ সাম ফুড।
ঠিক আছে, তাহলে এই যে মি আই আছে, তাহলে এখানে মি ছিল, মিটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, পরিবর্তন কি হয় কি অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হচ্ছে কি দা পুয়ার ম্যান, দা পুয়ার ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী আমাদের হওয়ার কথা, আমাদের এখানে আই না হয়ে হওয়ার কথা ছিল হি, তাহলে আমাদেরকে হি খুঁজতে হবে, যেহেতু আই আছে এখানে বাদ, তাহলে হি আছে দুই জায়গায়, তাহলে দা পুয়ার ম্যান ব্যাক দ্যাট হি মাইট হ্যাভ সাম ফুড, যেহেতু এখানে হ্যাড চলে আসছে, আমরা জানি মাইট হচ্ছে মডাল ব্যাপারে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে আমাদের এখানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে, সেটা হবে না, তার উত্তর হবে বি নাম্বার। ঠিক আছে, আমি কিন্তু সব দিক দিয়ে কিন্তু আপনাকে গ্রামার গুলো কিন্তু সব দিক দিয়ে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু একটু রিভিশন দিচ্ছি, যে কোনটা কি রাইট ফর্ম অফ ভার্ব থেকে সবগুলো একসাথে বলে দিচ্ছি। তারপর আসছেন 12 নম্বর হচ্ছে ফরিদ said that he would go to Dhaka on Friday, তাহলে the direct speech of this sentence is, তাহলে ফরিদ said I will go to Dhaka on Friday, ফরিদ said he will go to Dhaka on Friday, he said Farid will go to Dhaka on Friday, নাকি Farid said I will be going to Dhaka on Friday, তাহলে আমাদেরকে দেখতে হবে, যেহেতু Farid said আছে, that আছে, he would go আছে, যেহেতু would go আছে, হয় বাক্যটা আমাদের will go ছিল, will go আমাদের ছিল অবশ্যই। ঠিক আছে, তাহলে এখন দেখে আসি Farid said, তাহলে যেহেতু he আছে, হি কে আমরা পরিবর্তন করে কি করব, এখন হি থাকলে ঝামেলা হচ্ছে, হি কে আমরা আই করব নাকি হি কে হি রেখে দিব, এটাই হচ্ছে মেইন সমস্যা। ঠিক আছে, তাহলে কারণ আমরা জানি হি থাকলে তো হি সরাসরি বসে যায়, আবার আই থাকলে আমরা হি করে ফেলি, তাহলে ফরিদ সেইড, ফরিদ বলেছিল যে, এখন যদি দেখেন আই উইল গো টু ঢাকা অন ফ্রাইডে, এটাও কিন্তু আনসার হয়, আবার ফরিদ সেড হি উইল গো টু ঢাকা অন ফ্রাইডে, এটাও আনসার হয়। ঠিক আছে, বাকি দুটো হবে না, তাহলে এ নিব নাকি বি নিব, সেটা আমাদেরকে এখন কাউন্ট করতে হবে, যে আমরা, কারণ দুটোতে আমাদের উত্তর হয়, কারণ আই দিয়েও আমরা করতে পারি, এটা এই এ নাম্বার অপশনকে আমরা যদি ইনডিরেক্ট করি, তাহলে এই উত্তর আসবে, আবার বি নাম্বারকে যদি ইনডিরেক্ট করি তাহলে একই উত্তর আসবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাবো যে হি বসাবো না আই বসাবো, এখন দুইটার মধ্যে যে কোনো একটা তো নিতে হবে। সো আনসার যেহেতু আপনি করতেছেন, মানে যুক্তিটা যেরকম, আনসার যেহেতু আপনি করতেছেন, সো এ নাম্বারটাই কাউন্ট করবেন, কারণ ফরিদের পরে এখানে কোনো অবজেক্টের নাম যেহেতু বলা নাই, যেহেতু অবজেক্ট কোনো কিছু নাই, তার মানে অবজেক্ট আমি আমাকে ধরে নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ ফরিদ নিজেকে ধরে নিচ্ছে, তাহলে ফরিদ সেড আই উইল গো টু ঢাকা অন ফ্রাইডে, তখন আমরা আনসার দেবো, অ্যাপ্রোপ্রিয়েট আনসার দেবো কিন্তু এটা, যদি বা বি নাম্বার উত্তর হয়, কিন্তু তারপর আমাদেরকে আনসার ধরতে হবে কিন্তু এ, যেহেতু আমার কোনো অবজেক্ট নাই, সেডের পরে কোনো অবজেক্ট বলা নাই, সেহেতু আমাকে ফরিদ নিজেই বলতেছে আমাকে ধরে নিতে হবে। বুঝতে পারছেন, তাহলে জান্নাতুল নাম, এখানে কিন্তু এ নাম্বারটা কিন্তু শুদ্ধ উত্তর আমরা ধরতে হবে, বি নাম্বার যদিও হয় কিন্তু ওই যে সেটের পরে যেহেতু অবজেক্ট নাই, আমরা সেখানে আমাকেই, অর্থাৎ ফরিদ নিজেই বলছে সেটা বুঝতে হবে। যেহেতু আমি যদি আপনাকে বলি, তাহলে কি বলবো, আমি বলবো না যে আমি আগামীকাল ঢাকা যাবো, এভাবে বলবো না, তাহলে সেক্ষেত্রে আমি কি এখন বলতে পারি, সে থার্ড পার্সনকে আমি ইন্ডিকেট করতে পারি, কিন্তু এখানে যেহেতু অবজেক্ট নাই, আমরা আমাকেই, মানে আই ধরে আমাকে করতে হবে উত্তরটা। তারপরে সে 13 নম্বর হচ্ছে চুজ দ্য কারেক্ট নারেশন, হি সেজ আই এম ওয়েল, একদম সিম্পল সেন্টেন্স, তাহলে হি সেজ আই এম ওয়েল, উত্তর কত হবে বলেন? 13 নম্বর দেখি বলেন আপনারা উত্তর কত হবে, তাহলে হি সেড দ্যাট হি ইজ ওয়েল, এটা হবে, নাকি নাকি হি সেজ দ্যাট হি ইজ ওয়েল হবে, নাকি হি সেজ দ্যাট হি ওয়াজ ওয়েল হবে, নাকি হি সেজ দ্যাট হি হ্যাজ বি ওয়েল হবে? তাহলে এখানে আমরা প্রথমত বাদ দিব এটা, কারণ হ্যাজ এর পরে বি হয় না, হ্যাজ এর পরে বিন হয়। আবার তাহলে আমরা দেখে আসি, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, অন্যান্য পরিবর্তনগুলো করতে হয়। তাহলে আমরা দেখে আসি, হি সেইস আছে, সো সেই লিখতে হবে, সো আমার এখানে এ নাম্বার বাদ সবার আগে। ঠিক আছে, এখন বি অথবা ডি, সি যে কোনো একটা হবে, ডি তো আগেই বাদ দিয়ে দিছি। তাহলে হি সেইস, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সো দ্যাট আসবে, দ্যাট দুই জায়গায় আছে। এখানে আই আছে, তাহলে আই যেহেতু আছে, সাবজেক্ট অনুযায়ী করতে হবে, হি করতে হবে, হি দুই জায়গায় কিন্তু আছে। এখন হচ্ছে এখানে এম করবো না ওয়াজ, মানে ইজ করবো নাকি ওয়াজ করবো, তাহলে আমরা জানি এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স, এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না, অন্যান্য পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তন হয় না, সো বি নাম্বার হচ্ছে উত্তর, সি নাম্বার উত্তর হবে না। ঠিক আছে, 14 নাম্বার আসি। 14 নাম্বার হচ্ছে আমরা যদি বলি হি সেড টু মি ওয়েট আনটিল আই কাম, বাক্যটি ইনডিরেক্ট স্পিচ কি হবে? তাহলে ওয়েট আনটিল আই কাম, তাহলে 14, তাহলে 14 তো হচ্ছে হি আস্কড মি টু ওয়েট আনটিল হি কেম, নাকি হি আস্কড মি টু ওয়েট আনটিল হি কামস,
নাকি he told me to wait until he comes, নাকি he told me for wait until he has returned? তাহলে একজন বলতেছেন সি, একজন বলতেছেন এ। দেখি আমরা এটা আগে কাউন্ট করে আসি। তাহলে যেহেতু এখানে said আছে, তাহলে he asked me to wait until he came। আচ্ছা গেল, আমরা এবার দেখে আসি। এটা যেহেতু পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচে কি করতে হয়? রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট টেন্স থাকলে একই রকম পাস্ট টেন্স করতে হয়। আর যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো আমরা এখানে টু বসাই দেবো কানেক্টর হিসেবে। আবার দেখেন আনটিল আই কাম আছে, আই কাম হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাহলে আমাকে পাস্ট ইনডেফিনিট করতে হবে নিয়ম অনুযায়ী। তাহলে হি আস্কড মি টু ওয়েট আনটিল হি কেম, এটাই হচ্ছে উত্তর। এটা উত্তর হবে না, কারণ এখানে প্রেজেন্ট টেন্স আছে। সো আমরা নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের এখানে পাস্ট টেন্স করতে হবে। সো আমরা কিন্তু আমাদের উত্তর হচ্ছে এ নাম্বারটা উত্তর, সি নাম্বার উত্তর নয়। বুঝতে পারছেন? এই যে সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু মানে ভুল হচ্ছে, সেগুলো কিন্তু কেয়ারফুলি থাকবেন আরো। 15 নম্বর হচ্ছে আনোয়ার সেইড হোয়াট আ গ্রেটফুল আই এম। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কি বসাই? এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা সাধারণত যখন অর্থাৎ এক্সক্লেম যদি জয় বোঝাই তাহলে আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয় বসাই, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো বসাই, সারপ্রাইজ বোঝা অর্থাৎ বিস্মিত হওয়া বোঝালে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বসাই। ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি বলি, তাহলে এখানে যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো এক্সক্লেমড শব্দটা দেখতে হবে কোথায় আছে। যেহেতু সি তে আছে আমরা সি উত্তর ধরে নিলাম। বাকিগুলো নয় কেন? তাহলে হোয়াট আ গ্রেটফুল আই এম, তাহলে আমরা যদি বাক্যটা যদি অ্যাসার্টিভ করি তাহলে কি হবে? কি অ্যাসার্টিভ করলে আমরা করব কি? তাহলে আই এম এ গ্রেটফুল, আই এম এ গ্রেটফুল, তাহলে আমরা কি করব? হি ইজ আ গ্রেটফুল। এটাও কিন্তু উত্তর হতো, কিন্তু ওই যে এটা এক্সক্লেমেটরি, সো আমাকে এক্সক্লেমড শব্দটা কিন্তু আসতে হবে। বুঝতে পারছেন? সেজন্য আমাদের সি নাম্বার উত্তর, বাকিগুলো হবে না। এগুলো তো হবেই না, এগুলো হবেই না। 16 নম্বর আসি। 16 নম্বর হচ্ছে মাই ফাদার সেড টু মি we are going there tomorrow। তাহলে যেহেতু বলা আছে, তাহলে হচ্ছে উই আর গোয়িং দেয়ার টুমরো। তাহলে মাই ফাদার সেড টু মি যেহেতু আছে, আমাকে মাই ফাদার যেহেতু অবজেক্ট আছে, তার মানে টোল্ড করতে হবে। আর টোল্ড করতে হলে সেড টাকাটা বাদ যাবে সবার আগে, তাহলে বি নাম্বার হবেই না। তাহলে মাই ফাদার টোল্ড মি দ্যাট, এতটুকু পর্যন্ত পেলাম। তাহলে টোল্ড মি দ্যাট সব জায়গা বাকি তিনটাতে আছে। উই আছে, তাহলে উই হচ্ছে যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সো সেটাকে সাবজেক্ট অনুযায়ী করতে হবে। ফার্স্ট পারসন মানে সাবজেক্ট অনুযায়ী করতে হবে। যেহেতু এটা প্লুরাল আছে, সো আমাকে দে বসাইতে হবে। তাহলে সো দে সব জায়গায় আছে। এখন হচ্ছে আর গোয়িং আছে। এখন আর গোয়িং যেহেতু এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? তাহলে আমাকে করতে হবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি করি, তাহলে খেয়াল করেন মাই ফাদার টোল্ড মি দ্যাট, তাহলে আর গোয়িং আছে, তাহলে এটা হবে না। এখানে একটা ভুল আছে, এখানে আরটা হবে না, এই আরটা বাদ যাবে। এখানে যদি আরটা রাখে তাহলে উত্তর নাই, সোজা কথা হচ্ছে উত্তর নাই নর্মালি। কিন্তু আরটা বাদ দিতে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার। মাই ফাদার টোল্ড মি দ্যাট দে ওয়ার গোয়িং দেয়ার দ্য নেক্সট ডে। ঠিক আছে? এখানে সি নাম্বার হবে উত্তর, আর হবে না। আরটা একটু আপনারা কালেকশন করে নিয়েন। ঠিক আছে? তাহলে 17তে আসি। 17 যদি বলি, 17 হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট আফটার চেঞ্জ অফ স্পিচ ইন দ্য অফ দ্য সেন্টেন্স। করিম সেজ দ্যাট হি ডিডেন্ট গো। তাহলে করিম সেজ দ্যাট হি ডিডেন্ট গো আছে, তাহলে আমরা কি করতে হবে? অর্থাৎ ইনডিরেক্ট আছে, ডিরেক্ট করতে হবে। তাহলে সেজ যেহেতু আছে, যেহেতু আমার সেজ বাক্যের মধ্যে রিপোর্টিং ভার্ব সেজ আছে, তাহলে বুঝতে হবে আমার এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে পাস্ট টেন্স করতে হবে। ঠিক আছে? তাহলে করিম সেজ, তাহলে আই এখানে ডিড যেহেতু আছে, আমরা এটা কিন্তু একদম সিম্পল জিনিস। যেহেতু ডিড আছে, ডিডেন্ট গো আছে, আমার এখানে হ্যাভ ট্যাপ আসবে না। তাহলে করিম সেজ আই ডিডেন্ট গো, এটা উত্তর হতে পারে। করিম সেজ হি ডিডেন্ট গো, এটা উত্তর হতে পারে। এটা হবে না। তার মানে এখানে এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু আমরা হি কে ধরবো না। কেন বলছিলাম? কারণ বলছিলাম যে যেহেতু কোনো সের পরে কোনো অবজেক্ট নেই, সেজন্য আমরা আই দিয়ে করবো, সেজন্য বি নাম্বারটা হচ্ছে উত্তর। সি নাম্বার উত্তর ধরা যাবে না। 18 আসি। 18 হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স। হি সেড ডু ইউ নো মি। তাহলে 18 হচ্ছে কি? হি সেড ডু ইউ নো মি।
তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, রিপোর্টেড স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বসলে আমরা রিপোর্টিং ভার্ব আকারে হয় আস্কড বসাই না হলে ইনকোয়ার আপ বসাই। ঠিক আছে, তাহলে এখানে আস্কড আছে, ইনকোয়ার আপ আছে, টোল্ড যেহেতু আছে এখানে সেটা আমরা আপাতত বাদ দিব। কেন বাদ দিব? কারণ এখানে দ্যাট আছে। ঠিক আছে, তাহলে আমরা আবার দেখি যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু আমরা আবার কি দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। সো আমরা কানেক্টর হিসেবে কি বসাবো? কানেক্টর হিসেবে হয় আমরা ইফ বসাবো নাহলে হোয়েদার বসাবো। তাহলে যেহেতু দ্যাট আছে এখানে সব জায়গায় দ্যাট বসাইছে, তাই এগুলো আনসার হবে না, সরাসরি আমরা দেখলেই বুঝতে পারবো। তাহলে আনসার হবে আমাদের এ নাম্বার, বাকিগুলো হবে না। ঠিক আছে, তারপর আসে 19-এ। 19 হচ্ছে চুজ দ্য বেস্ট ইনডিরেক্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স। ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য জু, শি সেড টু রবিন। তাহলে শি সেড টু রবিন আছে, তাহলে আস্কড করছে, তার মানে সে জিজ্ঞেস করছে। তাহলে যেহেতু আমার এখানে পাস্ট টেন্স আছে এবং আস্কড করতে হবে, সেজন্য এ এবং ডি সবার আগে বাদ। তাহলে আসবে কি বি এবং সির মধ্যে আসবে। আবার যেহেতু এটা অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাহলে হোয়েদার বসবে। তাহলে হোয়েদার কিন্তু দুই জায়গায় আছে, সো আমরা কিন্তু এতটুকু পর্যন্ত বাদ দিতে পারতেছি না। তাহলে ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য জু, তাহলে ডু ইউ নো যেহেতু আছে, তাহলে আমরা যদি বলি তাহলে ইউ নো দ্য ওয়ে টু দ্য জু, এভাবে হবে। তাহলে এখানে কি করবো এখন আমরা 19-এর মধ্যে আমরা যদি করি, তাহলে দেখেন এখানে তাহলে হোয়েদার হি নিউ দা, তাহলে এখানে ডু আছে যেহেতু, তার মানে আমার অবশ্যই কি করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাহলে পাস্ট ইনডেফিনিট করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে পাস্ট ইনডেফিনিট যদি, তাহলে হি নোস আছে, তাহলে নোস যেহেতু আছে এটা বাদ। তাহলে পাস্ট ইনডেফিনিট মানে হচ্ছে এখানে নিউ আছে, সো আমাদের বি নাম্বারটা হচ্ছে উত্তর। ঠিক আছে, 20-এ। তাহলে 20 দেখি, তারপর হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ডিরেক্ট ফর্ম অফ দিস সেন্টেন্স। হি সেড উইথ জয় দ্যাট ওয়াজ আ ভেরি নাইস থিং। তাহলে 20-এর উত্তর কি হবে? এ বি সি ডি। তাহলে হি সেড উইথ জয় দ্যাট ওয়াজ আ ভেরি থিং, এখানে একটা ইট আসবে। জয় দ্যাট, হ্যাঁ এখানে একটা ইট আসবে, এখানে একটা ইট আসবে। তাহলে ইট ওয়াজ আ ভেরি নাইস থিং। তাহলে আপনারা বলতেছেন বি নাম্বার, 20-এর বি। হ্যাঁ 20-এর বি নাম্বারে হচ্ছে উত্তর। তাহলে বাকিগুলো নয় কেন? তাহলে যেহেতু আমরা কি আছে, যেহেতু আমাকে কি করতে বলছে, যেহেতু এটা আমরা কি সেড উইথ জয় আছে, মানে এটা বুঝে নিতে হচ্ছে এটা হচ্ছে কি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হয়। তাহলে এটা যেহেতু হোয়াট দিয়ে শুরু, হাউ কিছু নেই, তাহলে বাদ। আর যেহেতু এখানে এ আছে, আমরা বলছিলাম, আমরা শিখছিলাম যে যদি এ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা সেখানে হোয়াট দিয়ে করব, এ অথবা এন থাকলে হোয়াট দিয়ে করবো। শুধু বেরি থাকলে, এ বা এন না থাকলে সেখানে আমরা হাউ দিয়ে করব। আর এ এন থাকলে হোয়াট দিয়ে করবো। তাহলে হোয়াট সব জায়গায় চলে, তাহলে হোয়াট আ নাইস থিং ইট ইজ, এটাই হচ্ছে উত্তর। হোয়াট আ নাইস থিং নাই, সো এটা বাদ। এখানে হচ্ছে এখানে আবার দ্যাট একটা চলে আসছে, সো এটা বাদ, এগুলো বাদ। ঠিক আছে, তাহলে বি নাম্বারটা হচ্ছে উত্তর। 21 দেখি, 21-এর হচ্ছে which of the following is the correct form of this sentence. তাহলে she said, oh how charming the scenery is. তাহলে সেম আগের মতোই, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সো এক্সক্লেমড উইথ আসবে। সো যেহেতু এক্সক্লেমড উইথ আসবে, এখন এক্সক্লেমড উইথ কি বসবে? তাহলে ও হাউ চার্মিং আমরা তখনই বলি যখন আমরা বিস্মিত হই। তাহলে যেহেতু বিস্মিত হই বলছি, তাহলে হচ্ছে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার হবে। তাহলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এখানে উইথ নাই, সো এটা বাদ। এটা তো সবার আগে বাদ দিয়ে দিছি আমরা, ঠিক আছে না, যেহেতু এক্সক্লেম নাই। তাহলে শি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, দ্যাট বসে, সো দ্যাট দুই জায়গায় কিন্তু আছে। এবার আসি, তাহলে দা সিনারি যেহেতু সাবজেক্ট, আমাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তার দা সিনারি ইজ আছে, তাহলে ওয়াজ হয়ে যাবে। দা সিনারি ওয়াজ ভেরি চার্মিং হবে। যেহেতু হাউ এ এন নাই, আমাকে হাউ দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে হাউ দিয়ে করা আছে যেহেতু, আমাকে তাহলে এই অ্যানসার বসাইতে হবে, ভেরি বসাইতে হবে। তাহলে হচ্ছে দা সিনারি ওয়াজ ভেরি চার্মিং। আচ্ছা এটা পেলাম, এটা একটু দেখি। এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দা সিনারি ইজ ভেরি চার্মিং, হ্যাঁ এটা হবে না, কারণ এটা যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল, সো পাস্ট টেন্স করতে হবে, সো এটা হবে না। ক্লিয়ার? তাহলে 21 গেল, আমরা আবার 22-এ যাই। 22 হচ্ছে the correct indirect form is the teacher said Mohsin was good and kind and he helped everyone. ঠিক আছে, তাহলে যেহেতু টিচার সেইড আছে, তাহলে সে বসবে না, এটা সবার আগে বাদ। তাহলে নাম্বার সবার আগে আমরা বাদ দিয়ে দিব।
তারপর হচ্ছে তাহলে সব জায়গায় said that আছে, যেহেতু এটা assertive sentence that বসবে। আর এটা কি আছে, এটা কিন্তু past tense আছে, was আছে, তাহলে past tense থাকলে আমরা কি করি past perfect করি। তাহলে আমরা জাস্ট এই টেন্সটা যদি দেখি তাহলে past tense থাকলে past perfect করব। তাহলে এখানে যেহেতু past tense past indefinite দেওয়া আছে সো এটাও হবে না, এটা past perfect দেওয়া আছে, এটা আনসার হবে। এটা past tense আছে, এটাও হবে না। তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে উত্তর। ঠিক আছে, সি নাম্বার হবে আমাদের উত্তর। ক্লিয়ার? এবার আসে 23 নাম্বার হচ্ছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। হি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। তাহলে হি আস্কড মি, যেহেতু আর আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং আর আছে, মানে ইফ দিয়ে করতে হবে, ইফ বা ওয়েদার বসবে। তাহলে হি আস্কড মি, ইফ সব জায়গায় আছে, ওয়েদার আছে। এবার দেখতে হবে ইউ আছে, তাহলে ইউ থাকলে আমরা কি করি, ইউ থাকলে আমরা আই করি। তাহলে হচ্ছে কি, তাহলে আমরা দেখবো হচ্ছে যেহেতু এখানে ইফ এর পরপর সরাসরি একটা অক্সিলারি চলে আছে, 6 নাম্বার বাদ। বি নাম্বার হচ্ছে আর, এখানে দেখি এখানে যেহেতু আর আছে তার মানে এটা কি আছে, প্রেজেন্ট ইনডেফিনিট আছে। সো প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট করতে হবে। তাহলে পাস্ট ইনডেফিনিট কোন জায়গায় আছে দেখি, তাহলে ওয়াজ এখানে আছে, এখানে নাই, এখানেও নাই। তাহলে আমাদের সি নাম্বার হচ্ছে উত্তর। ঠিক আছে, 24 হচ্ছে দ্য ডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স হি সেড মাই ফাদার ডাইড লাস্ট নভেম্বর। তাহলে আমরা আগের মতো হিসাব করি, যেহেতু সেইড আছে সব জায়গায় সেইড আছে, তাহলে আমাদের এখানে কোনো সমস্যা নেই। দ্যাট বসবে সব জায়গায়, সেখানে দ্যাটও সব জায়গায় আছে, এখানে কোনো সমস্যা নেই। মাই ফাদার আছে, তাহলে মাই ফাদার যেহেতু আছে, তাহলে মাই কখন বসে, মাই থাকলে সেখানে আমরা কি করবো, হিজ ফাদার করব। তাহলে হিজ ফাদার ডাইড যেহেতু আছে পাস্ট ইনডেফিনিট, তাহলে আমরা কি করবো, পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট কোন জায়গায় আছে দেখতে হবে। তাহলে এখানে ফাদার ডাইড আছে, তাহলে এটাও বাদ 24-এ। আবার এখানে হ্যাড ডাইড, এখানে লাস্ট নভেম্বর আছে, তাহলে লাস্ট যেহেতু আছে আমরা ইন করার দরকার নেই, সো আমরা এখানে বাদ। তাহলে হিজ ফাদার হ্যাড ডাইড লাস্ট নভেম্বর, তাহলে এখানে কিন্তু দেখেন হি সেড দ্যাট হিজ ফাদার হ্যাড ডাইড লাস্ট নভেম্বর, আবার হি সেড দ্যাট মাই ফাদার আছে এখানে, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার। ক্লিয়ার? তাহলে হচ্ছে 25 যদি বলি, তাহলে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোইং। আর ইউ হাংরি ফ্রেন্ডস, said the throat king। তাহলে আর ইউ হাংরি ফ্রেন্ডস, এটা একটা শুধুমাত্র ভোকেটিভটা খেয়াল করলে কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন। ভোকেটিভ আমরা জানি, ভোকেটিভ যেহেতু ফ্রেন্ডস বলা আছে, আর আমরা পরে আছি ভোকেটিভের ক্ষেত্রে, ভোকেটিভের ন্যারেশনের ক্ষেত্রে পরে আসছি, সেটা হচ্ছে আমরা একটু করে দেখে আসি যারা মানে ক্লাসগুলো আসলে করেন নাই। দেখেন ওই ভোকেটিভ এই যে ভোকেটিভ 2 নাম্বার রুলস দেখেন, রিপোর্টেড স্পিচে ভোকেটিভটি পজিটিভ বা প্রশংসাসূচক বা ব্রাদার, ফাদার, মাদার, সিস্টার, ফ্রেন্ড, ম্যাডাম, স্যার, মিস্টার, যাই হোক, অর্থাৎ পরিচিত হলে বা প্রশংসাসূচক বা পজিটিভ কোনো যদি ভোকেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করবো, সেক্ষেত্রে আমরা করবো অ্যাড্রেসিং দিয়ে শুরু করব। তাহলে অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট প্লাস এস প্লাস ভোকেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ডট 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 যা আছে তা। তাহলে আমরা দেখি হি সেইড হাউ আর ইউ ফ্রেন্ডস, তাহলে অ্যাড্রেস ফ্রেন্ডস এর জন্য এই একটা শুধুমাত্র এই ভোকেটিভের জন্য এই এত বড় একটা অংশ করতে হচ্ছে। তাহলে অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস, তাহলে অ্যাড্রেসিং দিয়ে শুরু করব বললাম। তাহলে এখন আমরা যদি এখানে যদি দেখি, আমাদের এখানে যদি খেয়াল করি, তাহলে খেয়াল করেন হয়েছে গ্রামার দেখাইছে, গ্রামারের ফরম্যাটটা দেখাইতে মনে নেই। এই যে এই রুলসটা কথা বলছি। তাহলে এই যে কি আছে, ভোকেটিভ পজিটিভ, ব্রাদার, ফাদার, ফ্রেন্ড, সিস্টার, ম্যাডাম, স্যার আছে, অর্থাৎ পজিটিভ আছে বা পরিচিত আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেসিং দিয়ে শুরু করব। যদি অপরিচিত হয় নিন্দাসূচক, তাহলে আমরা কলিং দিয়ে শুরু করবো, এটা একটু জেনে রাখি। তাহলে আবার আমরা আমাদের আগের অপশনে চলে যাই। হ্যাঁ দেখেন, তাহলে আমরা কি করবো, ফ্রেন্ডস এর জন্য আমরা অ্যাড্রেসিং বসাবো। অ্যাড্রেসিং যেহেতু বসাবো আমাদেরকে এই দুটো অপশন বাদ সবার আগে। তাহলে অ্যাড্রেসিং ফ্রেন্ডস যেহেতু বলছে, তার মানে প্লুরাল ফর্ম, তাহলে অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস এতটুকু পর্যন্ত কিন্তু এই দুটোতে কোনো সমস্যা নাই। দ্য থ্রোট ক্রিং এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। এখানে আবার দেখেন আর ইউ হাংরি, কিন্তু এখানে কি আছে, এখানে বলা আছে আর ইউ হাংরি, কিন্তু এখানে বলা আছে কি সেইড আছে, তাহলে সেইড হবে না, আস্কড যেহেতু আছে আমরা আস্কড কে আমরা আনসার হিসেবে কাউন্ট করব। তার আমাদের উত্তর হবে বি নাম্বার, 25-এর বি। 26 হচ্ছে মাই কলিগ সেড টু মি প্লিজ ল্যান্ড মি সাম মানি, দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ। তাহলে মাই কলিগ রিকোয়েস্টেড মি টু ল্যান্ড হিম সাম মানি, মাই কলিগ সেড টু মি
I lend him some money. My colleague requested to me that I should lend him some money. Again, my colleague told me that I might lend him some money. তাহলে যেহেতু প্লিজ আছে আর ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে আমাদের বুঝতে হবে এখানে দ্যাট বসবে না। যেহেতু দ্যাট বসবেই না, আমার এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, তিনটা সবার আগে বাদ। তার মানে আমাদের এ নাম্বারটা হচ্ছে উত্তর। তা আমরা জানি যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেখানে কানেক্টর হিসেবে সাধারণত টু বসাই। 27 দেখি। 27 হচ্ছে দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম। দ্য টিচার সেড দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। তাহলে 27 দ্য টিচার টোল্ড দ্যাট, তাহলে যেহেতু আমার এখানে কি আছে সেড আছে এবং সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সো সেডকে আমরা টোল্ড করতে পারবো না, কারণ আমার এখানে কোনো অবজেক্ট নেই। যেহেতু কোনো অবজেক্ট নেই, সো টোল্ড জাতীয় শব্দ অপশনগুলো বাদ। ঠিক আছে, টোল্ড জাতীয় অপশনগুলো বাদ। তাহলে যেহেতু সেইড এর পরে কোনো অবজেক্ট নাই, সো আমরা এখানে টোল্ড এর পরে টোল্ড সাধারণত অবজেক্ট ছাড়া বসানো যাবে না। আর এটা যে আমাকে বলছে সেটা কিন্তু ক্লিয়ার না। আর টিচার যেহেতু বলছে শুধু আমাকে না, ক্লাসের সবাইকে বলছে, তাহলে মিও আসবে না, কারণ আপনি এখানে না হয় পেলেন, কিন্তু এখানে অবজেক্ট আছে তো, কিন্তু এটা হবে না। ঠিক আছে, যেহেতু প্রশ্নে অবজেক্ট দেওয়া নাই, সো আমরা অবজেক্ট কাউন্ট করতে পারবো না। এবার সি এবং ডির মধ্যে আনসার করতে হবে। সি এবং ডির মধ্যে যদি আনসার যদি হিসাব করি আমরা, তাহলে হচ্ছে দ্য টিচার সেড দ্যাট দ্য সান রোজ ইন দ্য ইস্ট। তাহলে আমরা জানি প্রেজেন্ট, এটা যদি প্রেজেন্ট টেন্স, এটা যদি পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হলে আর রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সে একই রকম পাস্ট টেন্স করতে হয়। তাহলে সেই অনুযায়ী উত্তর হবে কি দ্য টিচার সেড দ্যাট দ্য সান রোজ ইন দ্য ইস্ট। তাহলে আমাদের উত্তর হবে সি নাম্বার। ঠিক আছে, কিন্তু কিন্তু সি নাম্বার আমরা উত্তর করতে পারবো না, কারণ বাক্যটা দেখতে হবে এইখানে যে রিপোর্টেড স্পিচের যে বাক্যটা আছে সেটা অবশ্যই চিরন্তন সত্য ঘটনার কথা বলা আছে। যদি চিরন্তন সত্য ঘটনা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অথবা আপনার যদি অভ্যাসগত কর্ম, বা যদি আপনার যদি সাইন্টিফিক কোনো ব্যাখ্যা যদি হয়, তাহলে সেখানে টেন্স গুলা পরিবর্তন করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমাকে ডি নাম্বারটাই উত্তর করতে হবে। যদি আমার রুলস অনুযায়ী কি করতে হয়, আমাকে এখানে রোজ করার কথা, কিন্তু রোজ করা যাবে না, কারণ এই কথাটা কিন্তু চিরন্তন সত্য কথা। সেজন্য আমার চিরন্তন সত্য কথা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সেটা কখনোই চেঞ্জ হবে না। কিন্তু এই পার্টটা চেঞ্জ হবে, সমস্যা নেই, বাকিগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? তাহলে এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটাই হবে। তারপর হচ্ছে কি দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম, উই উইশ উই ডু নট হ্যাভ টু টেক এক্সামস সেড দ্য চিলড্রেন। তাহলে যেহেতু বুঝতে হবে সেড দ্য চিলড্রেন, তাহলে দ্য চিলড্রেন সেড, যেহেতু অবজেক্ট নেই, কোনো অবজেক্ট এখানে বলা নেই, সো আমাদেরকে যেটা সবার আগে বাদ দিতে হবে সেটা হচ্ছে টোল জাতীয় অপশনটা সবার আগে বাদ। ঠিক আছে, 28 সবার আগে এটা বাদ যাবে। তাহলে এখন আমরা যদি করি দ্য চিলড্রেন সেড দ্যাট, দ্য চিলড্রেন সেড, দ্য চিলড্রেন সব জায়গায় আছে, দে উইশড আছে। ঠিক আছে, তাহলে উইশ যেহেতু আছে, তার মানে বাক্যের মধ্যে কি করতে হবে, উইশকেই পরিবর্তন করতে হবে। তাহলে উইশকে পরিবর্তন আমরা কি করব দেখে আসি। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট পাস্ট টেন্স আছে, এখানে আমরা কি করব, এখানে প্রেজেন্ট টেন্স থাকলে একই রকম পাস্ট টেন্স করতে হয়। ঠিক আছে, আর পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে এখানে উইশ আছে প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে কিন্তু নাই, সেজন্য আমরা এটাকে এই উইশকে করব উইশড। আবার এখানে ডিডেন্ট আছে, ডিডেন্ট হ্যাভ আছে, তাহলে ডিডেন্ট হ্যাভ কে করবো কে, হ্যাডন্ট করব। তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, সো এটাকে পাস্ট ইনডেফিনিট করব। এটা পাস্ট ইনডেফিনিট, সো সেটাকে পরিবর্তন করে পাস্ট পারফেক্ট করব। তাহলে এখন আমরা যদি দেখি দ্য চিলড্রেন উইশড, দে ডিডেন্ট আছে, সো এটা অপশন হবে না। দ্য চিলড্রেন সেড দ্যাট দে উইশড দে হ্যাডন্ট, এটা আনসার হবে। দ্য চিলড্রেন সেড দ্যাট দে হ্যাড উইশড আছে, তাহলে এটা আনসার হবে না, কারণ আমার এটা প্রেজেন্ট টেন্স, এখন এরকম পাস্ট টেন্স করতে হবে। এটা পাস্ট ইনডেফিনিট, সো এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আনসার হবে বি নাম্বার উত্তর। দেখেন কতটুক মানে কাছাকাছি অপশন গুলো, এবং একটা লাইন করতে হলে আপনাকে কয় জায়গায় আপনাকে চিন্তা করতে হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে। এই জন্য বলি বেসিক গ্রামার ক্লিয়ার থাকলে আপনাদের কিন্তু এই অপশনগুলো কিন্তু খুব দ্রুত, মানে আপনারা এখন বুঝতে পারবেন না, প্র্যাকটিস করতে করতে একসময় দেখবেন আমি যেভাবে আপনাকে বুঝাচ্ছি আপনি সেভাবে কিন্তু বুঝতে পারবেন, অর্থাৎ দেখলেই বুঝতে পারবেন কোন জায়গায় হবে, হবে না। ঠিক আছে, 29 এটা বেসিক গ্রামার, যদি বেসিক গ্রামার গুলো যদি ভালো করে যদি মাথায় থাকে তাহলে আপনারা কিন্তু সমস্যা পড়বেন না, গ্রামার প্রশ্ন সমস্যা পড়বেন না। The correct indirect form, he said it is time we fought for our country. তাহলে 39, তাহলে he said যেহেতু আছে, সো টোল জাতীয় নাই, টোল যেহেতু নাই তাহলে কারণ এবার টেনশন পড়ে গেছে, কারণ চারটা অপশনে দেখতে হবে। তারপর আছে কি
it is time we fought for the time, তাহলে এখানে আবার কি করতে হবে, আমাদের আগের নিয়ম হিসাব করতে হবে। ঠিক আছে, আগের নিয়ম আমরা হিসাব করি, সেটা হচ্ছে কি ইট ইজ টাইম আছে, তাহলে ইজকে আমরা কি করব, প্রথমত হচ্ছে ওয়াশ করব, তাহলে ওয়াশ করলে আমাদের এই অপশন বাদ, এই অপশনও বাদ, দুই জায়গা আছে, ইট ওয়াজ টাইম আছে। এখন পরেরটা আবার আসি, পরেরটা হচ্ছে হি ফাউট ফর আওয়ার কান্ট্রি, উই ফাউট ফর আওয়ার কান্ট্রি, তাহলে উই যেহেতু আছে তার মানে দে হবে, দে বাকি দুইটাতেই আছে, অর্থাৎ বি এবং সি তে দে আছে। আবার কি আমরা কি এখানে ফাউট কি ফাউট রেখে দিব নাকি হ্যাড ফাউট করব, সেটা আমাদের এবার ফেলে দিব, কনফিউশনে ফেলে দিবে। তাহলে কি করবেন, তাহলে যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি করব, নিয়ম অনুযায়ী আমরা পাস্ট পারফেক্ট করব। তাহলে হি সেড দ্যাট ইট ওয়াজ টাইম দে হ্যাড ফাউট ফর দেয়ার কান্ট্রি, তাহলে রুলস অনুযায়ী হচ্ছে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। বুঝতে পারছেন, তাহলে রুলস অনুযায়ী হচ্ছে সি নাম্বারটাই কারেক্ট। তারপর আসেন 30 হচ্ছে if I had the wings of a bird I would fly to you, তাহলে said he the correct indirect form, তাহলে she said that she had been the wing of birds, তাহলে she would fly to me। তাহলে এখানে যেটা করবো সেটা হচ্ছে কি, এত বড় বড় সেন্টেন্স গুলো পড়তেছে না, যেহেতু আপনারা দেখতেছেন, সো এ বি সি ডি কোনটা হবে উত্তর। ত্রিশের বলতেছেন এ, দেখেন যেহেতু আর কেউ বলতেছেন না, সো আমি ওনারটাই আগে ব্যাখ্যা করি। প্রথমত হচ্ছে শি সেড আছে, তাহলে শি সেড সব জায়গায় আছে, আর যেহেতু এখানে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সো দ্যাট বসবে, দ্যাট সব জায়গায় আছে। এখন এখানে যে ইফটা আছে, ঠিক আছে, এখানে যে ইফটা আছে এটা কিন্তু সেন্টেন্সের ইফ, এটা কিন্তু আপনার ওই যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে যে ইফ বসাই সেটা কিন্তু না, এটা কিন্তু সেন্টেন্সের ইফ। সো এটা ছাড়া কিন্তু আপনি কিন্তু বাক্য করতে পারবেন না, বুঝতে পারছেন, এটা কিন্তু সেন্টেন্সের ইফ, তার মানে এটা ইফ ছাড়া বাক্য হবে না, তার মানে সে সবার আগে কি বাদ যাবে, এ নাম্বার বাদ যাবে, যেহেতু ইফ নাই। ঠিক আছে, তারপর আসি বি সি ডি, এগুলোতে আসবো এবার। আপনাদের যারা এ বলছেন আপনাদের এ সবার আগে আমি বাদ দিয়ে দিছি, কারণ এখানে ইফটা হচ্ছে আপনার কনজাংশন, এটা কিন্তু ওই যে আমরা যে ওয়েদার বা ইফ বসাইছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে, তখন কিন্তু আমরা ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কখন আমরা ইফ বা ওয়েদার বসাই, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি দিয়ে শুরু হয়, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স না অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা এখানে ইফটা কিন্তু বাদ দিতে পারবো না, এটা মাথায় রাখেন। সেজন্য আপনাদের এ নাম্বার সবার আগে বাদ, যারা বলছেন। আবার বি হবে না সি হবে নাকি ডি হবে, সেটা দেখবো আমাদের টেন্সে আসতে হবে। যেহেতু এখানে টেন্স আছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে, তাহলে পাস্ট ইনডেফিনিট থাকলে সেটা করবো কি পাস্ট পারফেক্ট করবো, হিসাব অনুযায়ী পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে এখন আমাকে দেখতে হবে যে পাস্ট পারফেক্ট কোথাও আছে কিনা, তাহলে হচ্ছে she said that if she had the wings of bird she would fly in the sky, তাহলে যেহেতু পাস্ট পারফেক্ট নাই, কোথাও কিন্তু পাস্ট পারফেক্ট নাই। ঠিক আছে, তাহলে আমরা অপশনের মধ্যে আবার খেয়াল করতে হবে যে কোনটা অপশন নিব, মানে কাছাকাছি কোনটা অপশন নিব। তাহলে if she had the wings of bird she would have fly, তাহলে she would have fly আছে, হ্যাঁ এটাও বাদ দিয়ে দিব। তাহলে হচ্ছে she said that if she had the wings of bird she would fly to me। অপশনগুলো তো সবই কাছাকাছি মনে হচ্ছে, অপশনগুলোতে তো কোনো তো সমস্যা দেখতেছি না। তাহলে if she said that if she had the wings of bird she would fly to me, লাস্টের দুইটা অপশনই তো একই নাকি, হ্যাঁ লাস্টের দুইটা অপশনই তো একই, bird she would fly to me। if she had the wings of bird she would fly, হ্যাঁ দুটো অপশনই একই, তাই দুটো অপশন একই, যেহেতু সি এবং ডি যে কোনো একটা আনসার করলে হবে, যেহেতু দুটো অপশনই একই, মানে কোনো পার্থক্য নাই অপশনে। 31, তার মানে এখানে সি এবং ডি দুটো আনসার হবে। 31 দেখি, if I were you I'd wait, I said the correct indirect speech is, তাহলে 31, তাহলে if I were you I would হবে না had হবে, সেটা বুঝতে হবে আমার ভার্ব দেখে। ভার্ব যেহেতু ওয়েট আছে তার মানে বুঝতে হবে এখানে
উড আছে, হ্যাড নাই, হ্যাড থাকলে ওয়েটেড হইতো। তাহলে ইফ আই ওয়্যার ইউ আই উড ওয়েট। তাহলে আমরা এবার সেন্টেন্স দেখি, তাহলে আই সেড দ্যাট ইফ, তাহলে যেখানে ওয়্যার আছে তাহলে পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করবো বলছিলাম, তাহলে পাস্ট পারফেক্ট করবো। তাহলে ইফ আই হ্যাড বিন ইউ, তাহলে আই উড ওয়েট আছে, তাহলে আই উড ওয়েট আছে, তাহলে এটা উত্তর হতে পারে। এখন বলছে ইনডিরেক্ট স্পিচ করতে। আচ্ছা, তাহলে হচ্ছে কি আই অ্যাডভাইসড হিম টু ওয়েট। আচ্ছা, I said that if I had been you I would have waited, তাহলে এটা হবে না। I said that if I advised you, হবে না। তাহলে এ নাম্বারটা হচ্ছে উত্তর 31 এ হবে উত্তর। ঠিক আছে, আপনারা কি চুপসে গেছেন নাকি আর করেন নাই? 32 দেখেন, 40 পর্যন্ত করাবো আজকে, আর করাবো না, কারণ আমার আজকে পরীক্ষার কোয়েশ্চেন বাকি রয়ে গেছে অনেক, সো ওগুলা করতে হবে আজকে। 40 পর্যন্ত করাবো, দেখো আর 8টা আছে, 8টা করিয়ে দিই। আর আপনারা আশা করি ফুল শীট শেষ করেন নাই। The correct indirect form, Mina said I shall go to university tomorrow. তাহলে কি বলছে এখানে, ইনডিরেক্ট যেহেতু বলছে, তাহলে মিনা সেইড আছে, যেহেতু মিনা সেইড যেহেতু আছে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখেন তাহলে মিনা সেইড আছে, তাহলে মিনা সেইড সব জায়গায় আছে, আর এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স সব জায়গায় দ্যাট বসবে, এর পর্যন্ত ঠিক আছে। আই ছিল, তাহলে এটা সাবজেক্ট যে শি হবে, শিও ঠিক আছে। আবার দেখি শ্যাল আছে, শ্যাল গো টু ইউনিভার্সিটি টুমোরো, টুমোরো থাকলে আমরা কি করি, দ্য ফলোইং ডে করি। তাহলে টুমোরো থাকলে আমরা দ্য ফলোইং ডে যেহেতু করি, সো আমরা টুমোরো অপশনটা আগে বাদ দিয়ে দিব, তাহলে আমাদের ডি নাম্বার অপশন বাদ সবার আগে। আবার দেখবো হচ্ছে শ্যাল থাকলে, আমরা শ্যাল থাকলে শুট করব না, শ্যাল থাকলে উড করব। ঠিক আছে, শ্যাল থাকলে শুট তখনই করবো যদি উচিত অর্থে বোঝাই, আর নর্মালি কিন্তু উড করবো, তাহলে সেই জন্য শুড আছে, সো এ নাম্বারও বাদ। ঠিক আছে, এ নাম্বারও বাদ। তাহলে মিনা সেড দ্যাট শি উড গো টু ইউনিভার্সিটি দ্য ফলোইং ডে, এটাও উত্তর হইতে পারে। অথবা মিনা সেড অর্থাৎ এখানে শুড হ্যাভ আছে, তাহলে শুড এখানেও আছে, তাহলে এটা বাদ। উত্তর হচ্ছে বি নাম্বার, এ নাম্বার নয়। 32 কিন্তু নয়, এত সবার আগে বাদ দিছি, এটা মাথায় রাখেন, এটা অনেক বইতে লেখা আছে, শ্যাল থাকলে শুড হবে, এটা অনেক বইতে কিন্তু লেখা আছে। সো আমি এই জিনিসটা বলে রাখি, শ্যাল থাকলে শুড কখনোই হবে না যদি উচিত না বুঝাই। ঠিক আছে, উচিত অর্থে সাধারণত শ্যাল বসে না, মাথায় রাখেন, উচিত অর্থে শুড বসে সরাসরি, শ্যাল কিন্তু বসে না উচিত অর্থে। সেজন্য শ্যাল যদি বাক্যের মধ্যে যদি শ্যাল দেখেন তাহলে উড করবেন, শুড করবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে কি ফাইন্ড দ্য কারেক্ট, 33 নাম্বার, ফাইন্ড দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স, হি সেড টু মি ইউ কান্ট ডু দাস। ঠিক আছে, 33, তাহলে ইউ কান্ট ডু দাস, এটা ডু দিসও করা যায়, দাসও করা যায়, দিস ধরেন আপনারা আপাতত। তাহলে সেড টু মি যেহেতু আছে, অবশ্যই টোল্ড আসবে, তাহলে সেড বাদ যাবে। তাহলে হি টোল্ড মি দ্যাট, তাহলে হি টোল্ড মি দ্যাট সব দুই জায়গায় আছে। ইউ আছে, তাহলে ইউ থাকলে হচ্ছে কি, ইউ থাকলে হচ্ছে অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী করতে হবে, তাহলে অবজেক্ট হচ্ছে মি থাকলে আই করব, তাহলে এখানেও আই আছে, এখানেও আই আছে, সমস্যা নেই। তাহলে ক্যানট ডু দিস, ডু ইট দিস যদি থাকে তাহলে হচ্ছে কি, আমরা যদি করি তাহলে কুড নট হবে, তাহলে কুড নট ডু ইট আছে। ঠিক আছে, তাহলে ইট কে আমরা ইট রেখে দিব। তারপর হচ্ছে দাস আছে, সো আমরা দাসটাকে রেখে দিব, কিন্তু এখানে ইট থাকলে আমরা কত 33 না, হ্যাঁ দ্যাট আছে, তাহলে দাস আছে। আচ্ছা, তাহলে এখানে এ নাম্বার হবে উত্তর। তাহলে হবে কি, হি টোল্ড মি দ্যাট আই কুড নট ডু ইট দ্যাট ওয়ে। ঠিক আছে, এখানে মেবি দিস ওয়ে একটা অপশন শব্দ ছিল, দিস ওয়ে। আচ্ছা, দিস ওয়ে না রাখি, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি বলি চুজ দ্য ইনডিরেক্ট ফর্ম, কুড আই হেল্প ইউ, কুড আই হেল্প ইউ স্যার, সে দ্য রিসেপশনিস্ট টু দ্য কাস্টমার। তাহলে হচ্ছে কি, দ্য রিসেপশনিস্ট আস্কড ইফ শি কুড হেল্প দ্য কাস্টমার, দ্য রিসেপশনিস্ট আস্কড দ্য কাস্টমার ইফ দে কুড হেল্প হিম অর হার। আচ্ছা, আমি পড়ছি না আর অপশনগুলো আপনারা যেহেতু দেখতেছেন, সো দেখেন, তাহলে এখানে যেহেতু বলা আছে দ্য রিসেপশনিস্ট টু, তাহলে সেইড দ্য রিসেপশনিস্ট টু দ্য কাস্টমার, তাহলে এখানে রিসেপশনিস্ট বক্তা, কাস্টমার হচ্ছে শ্রোতা। তাহলে আমরা যদি দেখি, তাহলে দ্য রিসেপশনিস্ট আস্কড হবে, দ্য রিসেপশনিস্ট আস্কড দ্য কাস্টমার লিখতে হবে। ঠিক আছে, দ্য রিসেপশনিস্ট আস্কড দ্য কাস্টমার, অর্থাৎ অবজেক্ট সহ লিখতে হবে, যেহেতু এখানে অবজেক্ট নাই, সো বাদ। এখানে সেইড চলে আসছে, বাদ। তাহলে দুটোর মধ্যে অপশন আসবো, তাহলে দ্য রিসেপশনিস্ট আস্কড দ্য কাস্টমার সব জায়গায় কিন্তু আছে, দুই জায়গায় আছে। ইফ দে, এখন দে বলতে এখানে আই বলা আছে, তাহলে
কুড আই হেল্প ইউ স্যার, ঠিক আছে? তাহলে কুড আই হেল্প ইউ স্যার, তাহলে দে এখানে আমার আসবে না, তাহলে যে দে যেহেতু আসবে না তো এটা বাদ, সি নাম্বারটা হচ্ছে উত্তর 34-এর, ঠিক আছে? তাহলে ইফ শি অর হি কুড হেল্প হিম অর হার, অর্থাৎ ছেলে না মেয়েতে জানি না সেজন্য একটা লিখতে হচ্ছে। তাহলে হচ্ছে 35 বলা আছে হি সেড টু মি where you born, the correct indirect speech of the sentence is, তাহলে হোয়ার যেহেতু আছে WH ওয়ার্ড দিয়ে যেহেতু ইন্টারোগেটিভ, সো WH ওয়ার্ডটাই বসে যাবে। তাহলে সেড টু মি যেহেতু আছে তার মানে আমরা কি করব, আস্কড করব, আর আস্কড যেহেতু করব সো আমরা এ নাম্বার বাদ দিয়ে দিব। তাহলে হচ্ছে হি আস্কড মি হোয়ার, তাহলে এটা যেহেতু কি আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে আমরা কি হয়ে যাবে, পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট ইনডেফিনিট বলতেছে, পাস্ট ইনডেফিনিট আছে সো পাস্ট পারফেক্ট হবে। যেহেতু পাস্ট পারফেক্ট হবে সো আমার এখানে হ্যাড বিন বর্নটাই হচ্ছে উত্তর, বাকিগুলো উত্তর হবে না, ঠিক আছে? বাকিগুলো উত্তর হবে না। 35-এ সি নাম্বার হচ্ছে উত্তর। 36 হচ্ছে হি সেড টু মি উড ইউ হেল্প মি প্লিজ, দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম ইজ, তাহলে উড ইউ হেল্প মি প্লিজ, তাহলে যেহেতু বলা আছে তাহলে কি হবে, তাহলে 36-এর জান্নাতুল নাইম বলতেছেন ডি। আচ্ছা, অপশন ডি নাম্বারটা তাহলে দেখে আসি। তাহলে হি আস্কড মি, তাহলে এখানে বলা আছে কি, যেহেতু কোয়েশ্চেন করা আছে, যদি এটা একটা ইম্পারেটিভ কোয়েশ্চেন এবং ইম্পারেটিভও, তাহলে হচ্ছে কি হি আস্কড মি, যেহেতু অক্সিলারি দিয়ে শুরু হয়েছে সো ইফ বসবে, হি আস্কড মি ইফ, যেহেতু ইউ আছে, ইউ থাকলে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী করতে হয়, তাহলে আই উড হেল্প ইউ প্লিজ থাকলে কাইন্ডলি করতে হয়, ঠিক আছে? সো ডি নাম্বারটা হচ্ছে উত্তর। বাকিগুলো নয় কেন দেখে আসি, মানে আপাতত ডি নাম্বারটা উত্তর ধরলাম। তাহলে হি সেইড যেহেতু আছে সো এটা বাদ, এটাও বাদ। তাহলে হি আস্কড মি দ্যাট, তাহলে আই উড হেল্প মি, তাহলে আই উড হেল্প মি, এখানে হেল্প মি এখানে বলছে সে নিজে বলছে, মানে সে নিজে বলছে আমাকে সাহায্য করুন, তাহলে মি যেহেতু এখানে অপশন আছে সো অপশন মি আসবে না, ঠিক আছে? স্যার ডি নাম্বারটা হচ্ছে উত্তর। 37 হি সেড আই মেট হার লং অ্যাগো, দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ ইজ, তাহলে হচ্ছে কি হি সেড আই মেট হার লং অ্যাগো, তাহলে যেহেতু সেড আছে তো সেড বসবে, যেহেতু অবজেক্ট নাই সো সেডই বসবে। তাহলে শি সেড দ্যাট, শি সেড এর সব জায়গায় আছে, তাহলে আই আছে, তার মানে হি অনুযায়ী অর্থাৎ সাবজেক্টে যাবে হি, তাহলে হি ম্যাট যেহেতু আছে, ম্যাট হচ্ছে পাস্ট ইনডেফিনিট ফর্ম, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। তাহলে পাস্ট পারফেক্ট কোন কোন জায়গায় আছে দেখি, পাস্ট পারফেক্ট এটাতে নাই সো এটা বাদ, এটাও বাদ। তাহলে বি এবং সি তে আছে, তাহলে বি এবং সি তে থাকলে আমরা কোনটাকে কাউন্ট করবো, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড মেট হার লং অ্যাগো, তাহলে এখানে হবে অ্যাগো থাকলে বিফোর করতে হয় নিয়ম অনুযায়ী, তাহলে অ্যাগো থাকলে বিফোর যেহেতু করতে হয় সো সি নাম্বারটা হচ্ছে উত্তর, ঠিক আছে? সি নাম্বার হচ্ছে উত্তর 37-এর। 38 দ্য টিচার আস্কড দ্য বয়, দ্য টিচার আস্কড দ্য বয় what was his name and what did he want, নাকি what his name was and what did he want, নাকি what his name was and what he wanted, নাকি what his name is and what he wants। জান্নাতুল নাইম বলতেছেন সি নাম্বার। বাকিরা কেউ কি বলবেন কত নাম্বার? সি। দেখেন তাহলে দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াট, তাহলে আমরা জানি, আমরা ওই যে এমবেডেড কোয়েশ্চেন পড়াছিলাম মনে আছে, এমবেডেড কোয়েশ্চেন যেটা WH ওয়ার্ডটা যদি কনজাংশন আকারে বসে তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, তাহলে অপশন সি হচ্ছে উত্তর। দেখেন সাবজেক্ট এখানে হিজ নেম আছে, হিজ নেম ওয়াজ ভার্ব, হোয়াট আছে, হি ওয়ান্টেড আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তো আমরা WH ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব আছে এমবেডেড কোয়েশ্চেন নিয়মে। এখানে দেখেন হোয়াট ওয়াজ আস চলে আসে, এটা হবে না। হোয়াট হিজ নেম ওয়াজ এটা ঠিক আছে, কিন্তু এখানে আবার কি চলে আসে, এখানে সাবজেক্টের আগে ভার্ব চলে আসে সো এটা হবে না। আর এটা তো সাধারণত পাস্ট ইনডেফিনিট, যেহেতু পাস্টের ঘটনা যেহেতু এখানে ইজ হবে না সো এটা বাদ, তাহলে আনসার হচ্ছে সি নাম্বার। তাহলে 39 দ্য ডিরেক্ট ফর্ম অফ স্পিচ অফ হি সেড লেট মি কাম ইন, লেট মি কাম ইন, তাহলে লেট মি যেহেতু আছে তাহলে লেট মি থাকলে কি করতে হয়, লেট আস থাকলে প্রপোজ বসাবো, লেট মি থাকলে আমরা কি করব সেখানে অনুমতি বোঝাবো বলছিলাম। তাহলে দেখে বসে আমরা, তাহলে লেট মি কাম ইন আছে, তাহলে হচ্ছে কি হি প্রেড আসবে না, হি ক্রাইড আসবে না,
হি ওয়াজ সারপ্রাইজ, তাহলে সি নাম্বার বি নাম্বারের উত্তর। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। বুঝতে পারছেন? 40 40 নাম্বার হচ্ছে 40 তে হচ্ছে he swore by God that he would help me. The direct form of the sentence is, তাহলে আমরা কখন swear শব্দটা কখন বসাই, অর্থাৎ শপথ গ্রহণ করার ক্ষেত্রে আমরা সাধারণত swear শব্দটা বসাই। তাহলে কখন বসাই? যখন কোনো নামে, কোনটা বুঝেন? আচ্ছা 40 বুঝেন নাই, অর্থাৎ আচ্ছা তাহলে আমি রুলসটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিই যেহেতু বুঝেন নাই। এই যে দেখেন, রিপোর্টেড স্পিচে ওথ বা শপথ সূচক ওয়ার্ড, যেমন বাই গড, বাই আল্লাহ, বাই জব এক্সেট্রা ইত্যাদি থাকলে, বা আমরা বলি না যে আল্লাহর কসম বলতেছি, তারপর বলি না ওই যে মানে মার নামে শপথ করতেছি, আমাদের হিন্দুদের মধ্যে বলে যেমন মা কালী বলতেছি, ঠিক আছে, অথবা অনেকে বলে যে এই তো মাথা সুই বলতেছি, গলা সুই বলতেছি, চোখ সুই বলতেছি, মাটি সুই বলতেছি, অনেকে বলে না এভাবে, মানে বিভিন্ন কিছু ধরে শপথ করা। অর্থাৎ যার নামে শপথ করব তাকে যদি বাই গড হিসেবে যদি লিখি থাকে অ্যাসার্টি মানে আপনার ইনডিরেক্টে, ডিরেক্ট করার সময় আমরা করবো সোয়ারিং বাই দিয়ে করব। যেহেতু অপশনে যেহেতু আমরা সোয়ারিং বাই দিয়ে করে নেই, আমরা সুয়ার শব্দটা যেহেতু আছে, আমরা বুঝতে হবে যে এটা কখন করব, যখন সুয়ার থাকুক বা সোয়ারিং থাকুক, ঠিক আছে, সেটা অবশ্যই বাই গড দিয়ে আমার ডিরেক্টটা বাই গড দিয়ে শুরু হয়। ঠিক আছে, তাহলে আমরা রুলসটা যদি দেখে আসি তাহলে দেখেন, তাহলে সুয়ারিং বাই গড হি হ্যাজ ক্লেইমড দ্যাট ইট ওয়াজ আ গ্রেট নিউজ। তাহলে এখানে যদি বাই আল্লাহ, বাই গড এভাবে যদি কোনো শব্দ যদি থাকে ডিরেক্টে, ইনডিরেক্ট করার সময় আমাদেরকে করতে হবে সোয়ারিং বাই, যার নামে শপথ করি তার নামে। যেমন এখানে যদি বলে বাই মাদার, যদি শপথ করি তাহলে হবে সোয়ারিং বাই মাদার। ঠিক আছে, এভাবে বুঝতে পারছেন? তাহলে এখন আমরা যদি দেখে আসি আমাদের ওই জায়গাটাতে যদি দেখি তাহলে খেয়াল করেন, আসলে কি আপনারা দেখছেন রুলসটা? এই রুলসটা আসলে দেখছেন কিনা আমি বুঝতেছি না, কারণ আমার সামনের মোবাইলে তো কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, আমার কম্পিউটার চেঞ্জ হয়েছে কিন্তু ডিসপ্লেতে চেঞ্জ হয় নাই, মানে আপনাদের জুমে চেঞ্জ হয় নাই। তাহলে দেখেন আমি আবার বলছি এখন চেঞ্জ হয়েছে। তাহলে রিপোর্টেড স্পিচ এ ওথ বা মানে শপথ সূচক যদি কোনো শব্দ থাকে, যেমন বাই গড, বাই আল্লাহ, বাই জব, অর্থাৎ আমরা যেভাবে বলি যে আল্লাহর কসম বলতেছি, খোদার কসম বলতেছি, আমাদের বলে মা কালী বলতেছি, মা কালীর নামে শপথ করতেছি, বা বলে অনেকে বলে চোখ মানে আমি মাথা শুয়ে বলতেছি, চোখ সুই, কণ্ঠ সুই, মাটি সুই, অনেক ভাবে বলে। ঠিক আছে, যেভাবে বলুক যার নামে শপথ করবে তাকে বাই গড বাই প্লাস যার নামে শপথ করবে তাকে লিখতে হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? অনেকে আবার তাদের মানে কি বলতাম, মানে তাদের ওই যে মানে কাছের মানুষের শপথ করে, কাছের মানুষের শপথ করে কাছের মানুষের নাম লিখে দিবেন এখানে, অথবা বাই মাই এক্স লিখে দিবেন, সমস্যা নেই। তাহলে হোয়াট এ গুড নিউজ আছে। তাহলে সেটাকে যদি এরকম যদি থাকে বাই প্লাস কোন একটা যার নামে শপথ করে তিনি যদি থাকেন, তাহলে আমাকে লিখতে হবে সোয়ারিং বাই দিয়ে লিখতে হবে, সোয়ারিং বাই যার নামে শপথ করবেন তাকে লিখতে হয়, প্লাস এই যে সাবজেক্ট প্লাস রিপিটিং ভার্ব ডট ডট, যা নরমালি করতে হয়। শুধুমাত্র এই বাই গড, যেমন ধর আমরা এখানে যখন করছিলাম, আমরা যখন ভোগেটিভে যখন করছিলাম এখানে যে শুধুমাত্র ব্রাদার, ফাদার, ফ্রেন্ড, সিস্টার, ম্যাডাম, স্যার, মিস্ট্রেস এই শব্দগুলোর জন্য জাস্ট ফ্রেন্ডস এর জন্য আমরা কি করছিলাম, অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস এতটুকু লিখছিলাম। সেম ভাবে হচ্ছে বাই গড এই অংশটার জন্য আমাদেরকে সোয়ারিং বাই ওই যার নামে শপথ করে তাকে লিখতে হয়। বাকিটা দেখেন, বাকিটা আমি যদি খেয়াল করেন তো এই অংশটা আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে এই অংশটা বাদ দিলে আমাদের কি হচ্ছে, হি সেইড হোয়াট আ গুড নিউজ বা গ্রেট নিউজ। ঠিক আছে, হোয়াট আ গুড নিউজ হবে। তাহলে হোয়াট আ গুড নিউজ, তাহলে দেখেন তো হি সেইড হোয়াট আ গুড নিউজ আছে ধরলাম। তাহলে এখন আমরা যেহেতু কোনো ভোগেটিভ নাই, যেহেতু কোনো শপথ বাক্য নেই, তাহলে আমরা নর্মালি সোয়ারিং বাই গড এই অংশটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা নর্মালি করতাম কি দেখেন তো, আমরা নর্মালি করতাম না, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু আমরা নর্মালি করতাম না, হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ গুড নিউজ, এভাবে করতাম না আমরা। এখন যেহেতু আমার এখানে কি আছে, যেহেতু আমার এখানে বাই গড একটা অপশন চলে আসছে, বাই গড একটা অপশন যেহেতু আমার এখানে চলে আসছে, সো আমাকে কি করতে হবে, এই সোয়ারিং বাই পুরো অংশটা কিন্তু করতে হবে, সোয়ারিং বাই গড এত লিখতে হবে। ঠিক আছে, সেম ভাবে খেয়াল করেন, এখন আমরা যদি সেখানে দিয়ে দেখি, একটু পরে চেঞ্জ হচ্ছে অবশ্য, দেখেন
আমরা যদি যদি এখন যদি দেখি দেখেন এখানে সুয়ার শব্দটা আছে না, তাহলে সুয়ারের পাস্ট ফর্ম হচ্ছে সুয়ার। তাহলে হি সুয়ার বাই গড দ্যাট হি উড হেল্প মি। তাহলে যেহেতু এখানে দেখেন গড কার নামে শপথ করছে, গডের নামে শপথ করছে, তাহলে আমরা গডের নামে যেহেতু শপথ করছি, তাহলে আমরা কি করি, যার নামে শপথ করি তাকে বাই গড দিয়ে লিখি। তাহলে এটা জানলো আমার সি নাম্বার হচ্ছে উত্তর 40-এর। ঠিক আছে, 40-এর সি নাম্বার হচ্ছে উত্তর। তাহলে হচ্ছে কি, হি সেড বাই গড আই শ্যাল হেল্প ইউ। বুঝতে পারছেন? তাহলে বাই গড কিন্তু থাকতে অন্য কিছু থাকা যাবে না, তাহলে বাই গড দিয়ে একটা এক্সক্লেমেটর সাইন লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা আপাতত 40 পর্যন্ত রাখি, বাকি 40টা আমরা পরে করব। ঠিক আছে, আমার আসলে মাথা ধরে গেছে, আপনাদের মাথা ধরে যাবে। এখন বলেন 1 থেকে 40-এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ বলেন, জান্নাতুল ম্যাম বলেন। হ্যালো দাদা, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 30 নাম্বারটা একটু প্রবলেম ছিল। 20 নম্বরে ওইখানে যখন কনভার্ট করব ন্যারেশনে, হুম তখন এখানে ইফ হি হ্যাড বিন হবে না, হ্যাড আছে এটা হ্যাড বিন হয়ে যাবে না, মানে পাস্ট পারফেক্ট আছে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউ। হ্যাঁ, পাস্ট আমি পারফেক্ট। তো সেটা বলছিলাম, যেমন ধর এখানে যখন এটা পাস্ট ইনডেফিনিট আছে, সো সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, জি জি। এখন পাস্ট পারফেক্ট ওই যেহেতু, ওই ওইটা হ্যাঁ, রুলস অনুযায়ী তো প্রথমটাই হবে, মানে হ্যাড বিন হবে। তাহলে ইফটা কোথায় নিয়ে যাবেন আপনি? ইফটা কোথায় নিয়ে গেলেন? ইফটা যদি এখানে আনি, এখানে হ্যাড বিনটা রুলসটা তো মেইনটেইন করতেছে না। না, মেনটেন করতে হবে। আপনার এখানে তো ইফ নাই, ইফ থাকলে আমি এটাই উত্তর হইতো, যদি ইফ থাকতো তাহলে এটাই উত্তর ধরতাম। ঠিক জি, আছে, তো এগুলা এগুলা এগুলাতে তো আপনার মানে অরিজিনাল ভার্বটা তো মেইনটেইন হচ্ছে না, মানে না বাকি তিনটা মেনটেন, অপশন গুলো বাকিগুলোতে তো অপশন হচ্ছে, সেটা আমি আগে বলছি যে এই তিনটাতে কিন্তু আপনাকে তো রুলস ফিল আপ করে না, কিন্তু প্রপারলি কাছাকাছি হিসেবে আমরা প্রপারলি। ধরতেছি, হ্যাঁ, কাছাকাছি জি হিসেবে জি আমরা ধরে নিচ্ছি। যেহেতু আমার ইফটা এই জায়গায় নাই, সেটা আমরা এটা উত্তর জি ধরতে পারতেছি না। ঠিক আছে, যদি এখানে যদি ইফ থাকতো, তাহলে আমরা বাকি তিনটা দেখতামই না, বাকি তিনটা না দেখে আমরা এ নাম্বার উত্তর ধরতাম। ঠিক আছে, যেহেতু জি। ইফটা নাই, ইফটা কিন্তু আপনি বাদ দিতে পারবেন না এখানে। এখানে হয়তোবা কোনো আচ্ছা, একটা জায়গায় হয়তোবা মানে আমার যতটুকু মনে হচ্ছে আমার মানে হয়তোবা হয়তো যেখান থেকে তুলছে সে প্রশ্নে ভুলেছে, না আমার টাইপিং এ ভুলেছে, কিন্তু মেইন উত্তর হবে এরকম যে ইফ, অর্থাৎ মেইন উত্তর হবে এ নাম্বারটাই, যে জাস্ট এখানে ইফ যদি থাকতো তাহলে এ নাম্বারটা উত্তর হইতো। জি জি। ঠিক আছে, এখানে আর আপনি যেহেতু বল অপশন নাই, জি, আপনি বলছিলেন যে ডি নাম্বারটা উত্তর হবে, তো এখানে তো একটার অরিজিনাল ভার্ব তো চেঞ্জ হয় না। না আমি তো ওটাই বললাম যে হ্যাডও চেঞ্জ হবে কাছাকাছি, না, ওটা হবে না। কাছাকাছি আমরা ধরে নিচ্ছি। নর্মালি যদি হিসাব করি রুলস অনুযায়ী, তাহলে এখানে কিন্তু একটা উত্তরও নাই, জি, এখানে একটা উত্তর নেই। তার একটা মানে উত্তর না। যদি এভাবে যদি আপনারা অপশন যদি দেখেন যে কাছাকাছি আছে বা কাছাকাছি নাই, অর্থাৎ রুলস অনুযায়ী পড়েন, আপনারা সরাসরি সেটা অ্যাভয়েড করবেন। ঠিক আছে, এখানে কোনো উত্তর নেই, এখানে মেবি আমার কোনো কোনো না কোনো জায়গায় হয়তো বা টাইপিং মিস্টেক, হয়তো বা কোনো না কোনো জায়গায় আমার এখানে একটা মানে যে বিন শব্দটা হয়তো বা চেঞ্জ কোনোটা করে বাদ দিন। পড়ছে এখানে, যে কোনো একটা ভুল হয়েছে, মানে এটা হয় আমার টাইপিং মিস্টেক আছে, নাহলে প্রশ্নটা এরকমই ছিল, যে কোনো ভাবে একটা ভাবে হবে। ঠিক আছে, তো আমরা আপনারা ধরেন এখানে আচ্ছা জান, যেহেতু কনফিউশন তৈরি হচ্ছে, সো এটা ইফটা আপাতত আনসার বাদ, এটাতে আনসার নাই। ইফটা অবশ্যই থাকতে হবে হ্যাঁ, গাইডে। ইফ অবশ্যই থাকতে হবে, ইফ ছাড়া কিন্তু আপনি আনসার করতে পারেন, কারণ ইফ কিন্তু এখানে কিন্তু অক্সিলিয়ারি না, এখানে ইফ হচ্ছে আপনার মানে কানেক্টর, সো কানেক্টর বাদ দিয়ে কিন্তু আমি আপনি আনসার করতে পারবেন না। আমি হ্যাঁ, হুম আমি ওগুলাতে দেখতেছি ইফ আছে, কিন্তু ওগুলাতে হচ্ছে না, এই জন্য আমি আর তাহলে করি এখানে না, আনসার প্রথমটা আনসার আমি বাদ দেন। চয়েস করে না দিছি। তাহলে এখানে আপনি যেহেতু আনসার এখন জানতেছেন, যে এখানে মেইন আনসার হবে শি সেড দ্যাট ইফ শি হ্যাড বিন হ্যাড বিন। হ্যাড জি, বিন হ্যাড বিন হবে। উইংস অফ বার্ড। ঠিক আছে, ওটা তো পরিবর্তন হয় না, উড কোড থাকলে তো কোনো পরিবর্তন নাই। না উড কুডে পরিবর্তন সাধারণত নর্মালি আমরা নর্মালি হয় না। কিন্তু করি না। ঠিক আছে, জি, নর্মালি কিন্তু করা মানে করি না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা হয় তাহলে না। এখানে যদি এভাবে থাকতো যে এখানে জাস্ট একটা ইফ লাগাই দেন, তাহলে আপনার এ নাম্বারটা উত্তর তাহলে ধরেন। তাহলে উত্তর বাকি হয়ে সব যাবে। যেহেতু ঠিক আছে, তো এখানে একটা ইফ লাগান, বাকি উত্তর এ নাম্বারটাই ধরেন, তাহলে বাকিগুলো উত্তর হবে না, সেটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, এখানে কোনো জি, না কোনো একটা টাইপিং মিস্টেক হয়েছে আমার, নাহলে প্রশ্নে ভুল ছিল, এরকম যে কোনো একটা হবে। এখন ক্লিয়ার? ক্লিয়ার। প্রশ্নে কি আছে সেটা দরকার না, আমার কথা হচ্ছে আমার জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। জি, ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো সমস্যা আছে, মানে 1 থেকে 40-এর মধ্যে কারো কোনো প্রবলেমের সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। যদি কারো সমস্যা থাকে তাহলে বলেন, যে আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। 1000 বার না বুঝলাম, আমি 1000 বার বুঝাবো, কিন্তু এখানেই বুঝে যান। তার মানে আপনাদের কারো কোনো সমস্যা নেই,
মানে বিনতা রহমান, রোজিনা, রোজিনা আক্তার, আপনাদের কোনো সমস্যা নেই? যদি সমস্যা না থাকে তাহলে ক্লাস আমি এখানে শেষ করব, ঠিক আছে? আর যদি সমস্যা থাকে তাহলে বলেন, আমি যে কোনো কোয়েশ্চেন থাকুক সেটা 1 থেকে 30-এর মধ্যে, 1 থেকে 40-এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমি আবার বুঝাবো, সমস্যা নেই। তাহলে আপনাদের কারো কোনো সমস্যা নেই ধরে নিচ্ছি। সো আমরা ক্লাসটা এখানেই শেষ করি। আমরা আগামী ক্লাসে, অর্থাৎ আগামী ক্লাস কালকে হতে পারে, ঠিক আছে? কালকে হতে পারে, কারণ শুক্রবার আমি থাকবো না। সো ক্লাসটা কালকে হতে পারে। আহ, কালকে হলে আমি তো আগে সকালে জানিয়ে দিব যে মানে কালকে হবে কিনা, ঠিক আছে? সকালে আমি পোস্ট দিয়ে দিব যে ক্লাস হলে। আর যদি হয় তাহলে আমরা 41 থেকে 80 পর্যন্ত আমরা 40টা করব, বুঝতে পারছেন? সো আপনারা যারা করেন নাই, যারা এই যে 41 থেকে 80 পর্যন্ত বা 80টা পর্যন্ত করেন নাই, তারা একটু করে নিবেন। ক্লিয়ার? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর কালকে সকালে বা দুপুরের মধ্যে আপনারা ক্লাসের, যদি কালকে ক্লাস হয় আর কি, তাহলে দুপুরের মধ্যে আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারছেন? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।